আমার সক্রিয় রাজনীতিতে ঢোকা তো আমার মেডিকেল কলেজে পড়ার সময় থেকে। তো হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং মেডিকেল কলেজে পড়ার সময়। কিন্তু আম আমার বাসার যে রাজনৈতিক আবহ সেটা তো আমি ছোটবেলা থেকেই পেয়ে এসেছি। আমার জেঠুরা আম কমিউনিস্ট ছিলেন, আ পার্টি করতেন, সিপিবি করতেন এবং সে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি থেকে এবং আমাদের বাসা বাংলাদেশ বগুড়ার কমিউনিস্ট আন্দোলনের একটা অন্যতম ঘাঁটি ছিল। আমার জেঠুরা আন্ডারগ্রাউন্ডে ছিলেন, তাদের শিক্ষা জীবন নষ্ট হয়েছে। অ্যাম যেমন আমার এক জেঠু উনি, উনি রাজনীতি করতেন। একটাই জেঠু ছিলেন যিনি রাজনীতি করতেন না। খুব ভালো ছাত্র ছিলেন। এবং উনি আ পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় পরীক্ষায় রিটেন পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। এবং তারপরের দিন উনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। উনি এটা কি রাজনীতি করতেন না। উনার তো পুরো ক্যারিয়ারটা তো ধ্বংস হয়ে গেল। এটা তো কোন এটা সময়? তো এ এ পাকিস্তান আমলে এটা আমার এক্সাক্ট ইয়েটা আমার মনে নাই। আ কিন্তু জাস্ট পাকিস্তান আমলে। তো উম আর তারপরে তো আমার বাবা যদিও সরকারি চাকরি করতেন কিন্তু উনি গোপনে পার্টির সাথে যুক্ত ছিলেন। সিপিবির সাথে যুক্ত ছিলেন। উনি প্রকাশ্যে করতেন হচ্ছে সোভিয়েত মৈত্রী সমিতি করতেন। তো সোভিয়েত মৈত্রী সমিতির যে পত্রিকাগুলো ছিল উদয়ন, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত নারী, আ তারপরে আ সোভিয়েত ফিল্মগুলো আমাদের বাসায়। আমরা বাসাতেও ফিল্ম দেখতাম। প্রজেক্টর ছিল। নানা ধরনের ফিল্ম। যেমন 'ব্যাটলশিপ পাতামকিন' আমি ওই ছোটবেলায় দেখেছি। হ্যাঁ? আমার আমার মানে বাসায়। একটা মানে একটা একটা কমিউনিস্ট এবং প্রো সোভিয়েত একটা এনভায়রনমেন্ট এ আপনারা বেড়ে সোভিয়েত একটা এনভায়রনমেন্ট এ আমি বড় হয়েছি। তারপরে মেডিকেল কলেজে তো আমি রাজনীতির সাথে ওইভাবে সরাসরি যুক্ত ছিলাম না। কিন্তু মানে কমিউনিস্ট নেতারা আমাদের বাসায় নিয়মিত আসতেন। বগুড়ার কমিউনিস্ট নেতারা যেমন মোখলেস কাকা আসতেন। লতিফ কাকা ছিলেন। খুবই বিখ্যাত কমিউনিস্ট নেতা ছিলেন। উনারা প্রায়ই আমাদের বাসায় আসতেন। আ আমাদের বাসায় আড্ডা বসত। হ্যাঁ? এটা ছিল। প্লাস আ বাবা আবার যুক্ত ছিলেন। বাবা তো কালচারাল মুভমেন্ট এর সাথে যুক্ত ছিলেন। বাবা রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সাথে ছিলেন। এটা রবীন্দ্র সঙ্গীত সম্মেলন বগুড়া শহরে। হ্যাঁ, বগুড়া শহরে এবং আম আ এইটা এইটা অর্গানাইজ করতেন ওয়াহিদুল হক। তো আমি তো ওয়াহিদুল হকের শিষ্য ছিলাম আরকি। তো ও আচ্ছা। শুধু প্রো 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 সোভিয়েত ইয়ে না, আমি ছায়ানট, আ রবীন্দ্রনাথ এই যে টোটাল যে মে হেজিমনি আরকি, এই যে টোটাল কালচারাল হেজিমনি সেটার পার্ট ছিল। কি দেখা যাচ্ছে? হ্যাঁ? আপনি তো অনেক পুরানো পাপী দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক ঠিক বলছেন আরকি। আমি আমি যেই সেকুলার এস্টাবলিশমেন্ট বাংলাদেশের সো কল্ড সেকুলার এস্টাবলিশমেন্ট এর এগেইনস্ট এ আমি লড়াই করি, ফাইট করি। আমি আপনে আমি এই সেকুলার এস্টাবলিশমেন্ট এর একটা ইন্টিগ্রাল এবং খুবই আ ডিপ পার্ট ছিলাম আরকি। তো সেটা বোঝানোর জন্যই আরকি। তো তারপরে ধরেন ইয়েতে মেডিকেল কলেজে ভর্তির মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারটা আসলে কিভাবে হয়ে গেল, আমি আমি লিখেছি কয়েকদিন আগে যে আমার শান্তিনিকেতনে পড়ার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, তো দেখলাম। এইটা কেন বাংলা সাহিত্য নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল। আমি বাংলায় খুবই ভালো ছিলাম। খুবই ভালো ছিলাম। আ মানে এখন আমার বাংলা লেখা-টেখা দেখে অনেকে মনে করে যে আমি বানান ভুল করি, গ্রামার-ট্রামার ভুল করি। কিন্তু আমার বাংলা খুব ভালো ছিল। আম আ বাংলায় আমি প্রচুর মার্ক পেতাম। আমি খুব সুন্দর লিখতে পারতাম বাংলা। আম এবং আমার মনে আছে আমি অ্যাম এসএসসিতে বাংলা পরীক্ষা দিচ্ছি। বাংলা প্রশ্নের উত্তর লিখছি। আমি বাংলা পড়ে যাইনি। মানে কোন প্রিপারেশন নাই আরকি। বাংলা প্রশ্নের উত্তর দিচ্ছি কার যেন একটা চরিত্র বিশ্লেষণ আরকি। আমাদের টিচার পাশে দাঁড়িয়ে থেকে আমার পুরো লেখা পড়ছেন আরকি। হ্যাঁ? আমি লিখছি আর উনি পড়ছেন। উনি পড়ছেন। উনি অবাক হয়ে পড়ছেন যে এই ছেলেটা লিখে এই জিনিস লিখছে। অবাক ব্যাপার আরকি। হ্যাঁ? তো এনিওয়ে তো তারপরে আমার মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারটা এমনভাবে হলো, বাবার এক ছাত্রী ছিল। আম আ পার্থ। আমি উনাকে পার্থ পিসি বলে ডাকতাম। খুবই প্রিয় ছাত্রী ছিলেন আরকি। তো উনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন। হ্যাঁ? আম এবং উনি আমাদের বাসায় আসতেন, আমাদের বাসায় থাকতেন এবং আমাকে খুবই স্নেহ করতেন। উনি আমাকে আমি আপনার যখন কখনো ডাক্তার হওয়ার কখনো কোনো ইয়ে ছিল না? না, পরিকল্পনা? ওই অর্থে আমার ডাক্তার হওয়ার ইয়ে ছিল না। এই পার্থ পিসি এসে আমাকে ইয়ে করতেন যে, "এই তুমি
এই তুমি ইয়ে করছো না, এই ইন্টারমিডিয়েটের পরে কোথায় পড়তে ইয়ে করবে, মেডিকেল কলেজে ভর্তি হও। না আমি আচ্ছা ঠিক আছে বেশি দেখবো ইয়ে করতে করতে আমাকে নিয়ে উনি পড়াইতে বসতেন আর কি। এই যে এটা পড়ো, এই যে বায়োলজি, এটা উনি আমাকে মেডিকেল কলেজের জন্য প্রিপেয়ার করার জন্য উনি আমাদের বাসায় থাকতেন, আমাকে পড়াইতেন, তারপর আবার চলে যেতেন, আবার আসতেন। হ্যাঁ, আইসে আমাকে উনি মেডিকেল কলেজে ভর্তি করাবেনি আর কি, এটা ওনার মিশন হয়ে গেল আর কি, পড়াইতেন। এবং শি ওয়াজ ভেরি গ্ল্যামারাস, আমি আপনাকে বলি, মানে অসম্ভব সুন্দরী এক ভদ্রমহিলা ছিলেন ওই সময়, এবং খুবই গ্ল্যামারাস ছিলেন। তো উনি আমাকে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য উনি রাজশাহীতে আমাকে নিয়ে গেলেন, ফর্ম ফিল আপ করাইলেন আমাকে। ওখানে ওই সময় ভাইবা ছিল আমাদের, ভাইবার জন্য নিয়ে গেলেন। তো আমি ভাইবাতে মারলাম ডাব্বা আর কি। হ্যাঁ, মানে খুবই বাজে মার্ক পেলাম, বাজে মার্ক পেলাম। কারণ কি কি সব প্রশ্ন করছিল আমার অত মনেও নাই। একটা প্রশ্ন বোধহয় মনে আমার আছে, আমার নাম জিজ্ঞেস করছিল যে পিনাকি মানে কি। তো আমি তখন বলছিলাম যে পিনাকি মানে তো মহাদেব শিব। তো এটা মনে আছে। এটা 84 সালের কথা আর কি। তো তখন অলরেডি এরশাদ বিরোধী মুভমেন্ট চলতেছে। তখন এরশাদ বিরোধী মুভমেন্ট চলতেছে। তো তারপরে আমি রিটেন দিলাম। রিটেনে আসলে আমি খুবই ভালো করলাম আর কি, সেই জন্যই চান্সটা পাইলাম মেডিকেল কলেজে। তো পার্থবেশী আমাকে নিয়ে গেছেন, পড়াইছেন, পরীক্ষা টরীক্ষা দিলাম ইত্যাদি। তো ইয়েতে ভাইভাতে যখন আমি কম মার্ক পেলাম, ওই মার্কটা সাথে সাথে দিয়ে দেয়। আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি, এটা 20 পরীক্ষার নম্বর ইয়ে ছিল, পরীক্ষা ছিল। আমি সম্ভবত 11 বা 12 পেয়েছিলাম আর কি, মানে। এবং আমার সাথে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেক অনেক নাম্বার পেয়ে 18, 19 এরকম। তো আমাকে উনি বলছিলেন যে দেখো তোমার কিন্তু রিটেনে খুব ভালো করতে হবে, তাছাড়া কিন্তু চান্স পাবা না। হ্যাঁ, খুবই খারাপ করে ফেলছো, খুবই ভালো করতে হবে। তো আমার এক বন্ধু ছিল যে আমার পরে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, মিশু। উনি ডাক্তারের, মিশু ডাক্তারের ছেলে ছিল একজন। তো মিশু পেয়েছিল 18 বা 19 এরকম। তো মিশু আমাদের বাসায় আসছে। তো মিশু বলতেছে যে 18 পেয়েছি, ভালো মার্ক পাইছি, চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাবে। আমাকে পার্থবেশী বলতেছে তোমাকে কিন্তু চোখ খুলে ভর্তি হইতে হবে। হ্যাঁ, তো এনিওয়ে, তো তারপরে পরীক্ষা দিলাম। তো পার্থবেশী উনি যখন আমাকে নিয়ে যান আর কি, উনি আমাকে ওইখানে পরিচয় করায় দেন অনেকের সাথে, মেডিকেল কলেজের অনেকের সাথে, মেডিকেল কলেজ রাজশাহী ইউনিভার্সিটির অনেকের সাথে। এবং আমি আপনাকে প্রথমে বলছি যে শি ওয়াজ ভেরি গ্ল্যামারাস, এক্সট্রিমলি গ্ল্যামারাস। এইরকম একজন গ্ল্যামারাস মহিলার তো যেটা চাইবে সেটাই হয়ে যাওয়ার কথা আর কি, এবং তাই হলো আর কি। আমাকে কি পছন্দ করবে, আমি আমি একজন খুব পরিচিত মানুষ হয়ে গেলাম যে ওই ভদ্র মহিলার ইয়ে আর কি, ওই ছেলেকে নিয়ে আসছে। তো আমাকে তো সবাই হেল্প করার জন্য প্রস্তুত আর কি। বিএনপি বলেন, বিএনপি নেতা বলেন, ছাত্র মৈত্রী নেতা বলেন, ইত্যাদি ইত্যাদি। তো ছাত্র মৈত্রীর নেতারা আমাকে পিক করলো আর কি। পিক করলো মানে আমি ছাত্র মৈত্রীর এক নেতার রুমে আমাকে রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলো আর কি। পরীক্ষা আমি ওনার রুমে থেকে দিয়েছি। তো ছাত্র মৈত্রীর সবার সাথে পরিচয় হয়ে গেল। ছাত্র মৈত্রী তখন বাকশাল ছাত্রলীগের এক নেতা ছিলেন হাসান হাবিব নবু ভাই, ওনার সাথে পরিচয়। বিএনপি, মানে মেডিকেল কলেজের সমস্ত বিগ শট আর কি, পলিটিক্যাল সবার সাথে আমার, এক্সেপ্ট ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের সাথে ওই সময় কারো আমার পরিচয় হলো না। তো এনিওয়ে আমি মেডিকেল কলেজে ভর্তি হলাম। পার্থবেশীর মিশন সাকসেসফুল হলো আর কি। তো তারপরে ক্লাস শুরু করলাম। আমার মামার বাড়ি ছিল, বড় মামার বাড়ি ছিল ইয়েতে। আমি ওইখানে থেকে, আমার মা বললো যে ওইখানে থেকেই তুই ক্লাস শুরু কর, তারপরে হোস্টেলে সিট পেলে চলে যাস। শুরু করলাম, কিছুদিনের মধ্যে হোস্টেলের সিট অ্যালটমেন্ট হইলো আর কি। দেখলাম যে ইয়ে দিয়ে দিয়েছে, নোটিশ টাঙিয়ে দিয়েছে, আমার নামে সিট অ্যালটমেন্ট হয়েছে। এবং আমি ছাত্রমৈত্রীর যেই, আমি তখন জানতাম না আর কি, ছাত্রমৈত্রীর যে ব্লকে, ওই সময় মেডিকেল কলেজের হোস্টেলগুলো নানা ব্লকে ভাগ করা ছিল। এটা ছাত্রমৈত্রী ব্লক, এটা বিএনপির ব্লক, এটা ছাত্র শিবিরের ব্লক, এটা তখন আমাদের এই সময় আওয়ামী লীগ ছাত্রলীগ ছিল না, মুজিববাদী ছাত্রলীগ ছিল না, মেডিকেল কলেজে ছিল জাতীয় ছাত্র, বাকশাল ছাত্রলীগের, এটা বাকশাল ছাত্রলীগের প্লট, এটা ছাত্র ইউনিয়নের প্লট। তো আমি যেখানে ছিলাম ওটা হচ্ছে ছাত্র মৈত্রীর প্লট, কিন্তু আমার সিটটা পড়েছে ছাত্র মৈত্রীর প্লটে। সারপ্রাইজিংলি আমি যেই রুমে থেকে, ছাত্র মৈত্রীর যে নেতার রুমে থেকে আমি পরীক্ষা দিয়েছি, ওই তার রুম থেকে 2-1টা রুম পরেই আর কি আমার ইয়ে। আমি চিনতাম ওই রুমে কে থাকে, চিনতাম, কারণ আমি ওই জায়গায় তো থেকেছি কয়েকদিন। তো আমি ক্লাসটা শেষে গেলাম,
ওইখানে গেলাম। যাওয়ার পরে আমি ওই রুমে গেলাম। রুমে যেয়ে বললাম যে, "ভাইয়া এরকম আমার তো অ্যালটমেন্ট হয়েছে এই রুমে।" তো ওই রুমে ২ জন সিনিয়র ভাই ছিলেন আরকি। ২ জনই 5th ইয়ারের ছাত্র। তো আমার দিকে অবাক হয়ে তাকাইছেন। তো আমি বলে যাচ্ছি যে, "ভাইয়া আমার তো এখানে অ্যালটমেন্ট হইছে।" তো আমাকে বলতেছে, "তো?" তো তো আমি আমি বললাম যে, "আমি তো উঠবো। আমি তো মামার বাসায় আছি। আমি হাউ এখন ডেয়ার উঠবো মানে?" আমি বললাম যে, "আমার তো অ্যালটমেন্ট হয়েছে এই রুমে।" এই কথা বলতে, বলতেই এই ২ জন বসেছিল তার মধ্যে একজন উঠে বেরিয়ে গেল আরকি রুম থেকে। আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। তো বলল, "তো উনি কথা বলে যাচ্ছেন। তো তার মানে তুমি ইচ্ছা করলে এসে ঢুকে যেতে পারবা এখানে?" আমি বললাম, "কেন? সমস্যা কি?" এই বলতে, বলতেই শুনলাম যে ওই হই, হই, এই ধর, 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 ধর আমারে করলো ধাওয়া। মানে ওই যে বের হয়ে গেল সে সবাইকে ডেকে নিয়ে আসছে আরকি। আমারে মারছে ধাওয়া আরকি। মানে তো ১ম আমি দিন ১ম আমি দিন মেডিকেলে এইটাই হলো আপনার জন্য অভ্যর্থনা। এটা আমার জন্য অভ্যর্থনা। আমি তো সারপ্রাইজ যে এই লোকগুলোকে আমি চিনি, দেখতাম আরকি। আমি তো প্রাণপণে দৌড় আরকি, হ্যাঁ? দৌড় দিয়ে আম আ মেডিকেল ওই মেইন হোস্টেল থেকে বের হলাম, নামলাম নিচে, নেমে প্রাণপণে দৌড়। ওরা মারতো না, কিছুই করতো না আরকি। ওরা ভয় দেখানোর জন্য ধাওয়া করছিল। বেসিক্যালি আপনি তো যেটা আমি তো করেছেন যে সিট নেওয়া দেওয়া নেওয়ার যে সিস্টেম আপনি সেই সিস্টেমকে চ্যালেঞ্জ করে আপনি সেটা ওখানে ভাঙতে গিয়েছেন। তাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে সিটের যে রেওয়াজ সেই রেওয়াজ তুমি বুঝো না বা তুমি জানো না। তো তোমাকে একটা সবক পয়লা দিনে একটা শেখানো দরকার। হ্যাঁ, 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 হ্যাঁ। তো তো এখন আমি দৌড়ে করে ইয়ে করলাম। ওরা বেশিক্ষণ ধাওয়া করেনি কিন্তু আমি তো ভয়ে দৌড়াচ্ছি আরকি, বুঝছেন না? আমি তো সে ভয়ে দৌড়, আমি দৌড় দিয়ে মেডিকেল কলেজের বন্ধ গেট ছিল পিছন দিকে, বন্ধ গেট পার হয়ে আমি মামার বাসায় চলে গেছি আরকি। আমি তো কাঁপতেছি আরকি যে এটা কি হইল? এটা কি ঘটনা? এনিওয়ে তো যাই হোক, তো যেয়ে আমি তো বললাম যে, এই কি অবস্থায় যে দেখেন এই আমাকে এরকম করে ধাওয়া করছে মেডিকেল কলেজে। তো যাই হোক বিকেল বেলা এক বড় ভাই আসলেন আরকি। উনি হচ্ছেন ছাত্র ইউনিয়নের। বেলাল ভাই। বেলাল ভাই এসে বলল যে, "এই মানে তোমাকে বলা নাকি যায় এরকম" হ্যাঁ? যে আপনার লাইফে ছাত্র ইউনিয়নের ফার্স্ট স্টেপ হইল। ১ম ফার্স্ট স্টেপ হচ্ছে বেলাল ভাই। বেলাল ভাই আসলেন। আমাকে উনি যিনি এখন ডিজি অফিসে আছেন। এখন ডিরেক্টর ডিজি অফিসে ডাক্তার আরকি। তো বেলাল ভাই আইসে আমাকে বললেন যে, "এই তোমাকে নাকি এরকম ধাওয়া করছে ছাত্রমিত্রের ছেলেবেলে?" আমি বললাম, "হ্যাঁ, দেখেন তো করছে।" তো বলছে, "চলো আমার সাথে চলো।" আমি তো যাবো না। আমি তো জানি যে গেলে আমার মধ্যে দিদি আমাকে ধরে পিটাবে আরকি। এনিওয়ে তো উনি আমাকে সাহস-টাহস দিয়ে নিয়ে গেলেন। বললেন যে, "কোন অসুবিধা নাই। তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আমাদের সাথে থাকবা। ছাত্র ইউনিয়নের সিটে উঠবা। তোমার জন্য আমরা সিটের ব্যবস্থা করে রাখছি।" তা আমি বললাম, "কোথায় উঠবো?" তো আ বললেন যে, "চলো তোমাকে ভালো জায়গায় দেবো। কেউ কিচ্ছু বলবে না। এরকম একটা জায়গায় দিব।" তো নিয়ে গেলেন। নিয়ে যেয়ে উনি আমাকে ২০৬ নাম্বার এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমার ডাকনাম তো পিঙ্কু। এটা অনেকেই জানে হয়তো এখন। রাজশাহী মেডিকেল কলেজে একটা পিঙ্কু হোস্টেল আছে। তৃতীয় হতে গেছে। হ্যাঁ, তো এবং পিঙ্কু মানে আমি না কিন্তু। পিঙ্কু বলে ছাত্র দলের একজন নেতা ছিল। ছাত্র মৈত্রীর হাতে খুন হয়েছিলেন উনি। তো ওই হোস্টেলের পিঙ্কু হোস্টেলের ২০৬ নাম্বার রুমে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো এবং ২০৬ নাম্বার রুমটা কার? এটা একটা বিখ্যাত রুম। ২০৬ নাম্বার রুম হচ্ছে ছাত্র ইউনিয়নের খুবই মারকুটে নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারির রুম আরকি। মারকুটে মানে সিরিয়াস মারকুটের নেতা আরকি। মানে এখন ছাত্র ইউনিয়ন দেখে মনে হয় তো হারমোনিয়াম পার্টি কিন্তু ছাত্র ইউনিয়ন আমি জাস্ট এই কোশ্চেনটাই করতে চাচ্ছিলাম যে আমাদের সময় ছাত্র ইউনিয়ন হারমোনিয়াম পার্টি ছিল না আরকি। এটা আমরা আলাপের ইয়ের সময় যাবো আরকি, হ্যাঁ? তো সিরিয়াস মারকুটের নেতা এবং উ উ আ উনার চেহারা যদি এখনো দেখেন তাহলে বুঝবেন যে উম সারাক্ষণ এক্সারসাইজ করতেন, ভেরি মাসকুলাইন ফিগার, হ্যাঁ? স্ট্রং ফিগার, হ্যাঁ? এবং হাঁটতেন যখন তখন মানে উনাকে দেখে মনে হইতো যে আরে বাপরে! উনার কাছে যাওয়া যাবে না এরকম আরকি। তো উনাকে দেখে বুকের মধ্যে একটা সাহস চলে আসে আরকি। ওরে বাপরে! সিদ্দিক ভাই এরকম তো সিদ্দিক ভাইয়ের আমি আমি উনার শিষ্য হয়ে গেলাম আরকি। তো উনার রুমে থাকা শুরু করলাম, উনার শিষ্য হয়ে গেলাম। সিদ্দিক ভাই আমাকে ছাত্রী সিদ্দিক ভাই হচ্ছে এখন আওয়ামী লীগের নেতা আরকি, হ্যাঁ?
নাটোরের আওয়ামী লীগের বিশাল নেতা, উনি বোধহয় এমপি ইলেকশনও করছেন আর কি। তো আমি উনারে মাঝে মাঝে এখনো গুতাই আর কি। এনিওয়ে খুব ভালো মানুষ ছিলেন, এখনো নিশ্চয়ই ভালো মানুষই। তো ছাত্র ইউনিয়নের যা হয় আর কি, ডেস্টিনেশন হচ্ছে আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন। তো এই হচ্ছে আমার ছাত্র ইউনিয়নে ঢোকা। তো ছাত্র ইউনিয়নে ঢোকা, তো সিদ্দিক ভাইয়ের আমি শিষ্য। সিদ্দিক ভাই তখন ছাত্র ইউনিয়নের মহানগরের প্রেসিডেন্ট। তো তো সেই অর্থে আমি মহানগরের রাজনীতির সাথেও যুক্ত হয়ে গেলাম ফার্স্ট ইয়ারে থাকতে থাকতে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। এর মধ্যে আমি সেকেন্ড ইয়ারে উঠলাম 86 সালে। আওয়ামী লীগ এই যে ইলেকশনে যাবে, যারা জাতীয় বেইমান হবে, সমস্ত ঘোষণা দিল শেখ হাসিনা, দিয়ে পরের দিনই এরশাদের অধীনে নির্বাচনে গেল। এবং এই এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার পরে 15 দল ভাঙলো, 5 দল হলো, ছাত্র সংগ্রাম পরিষদ ভাঙলো। এবং এই যে নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত, তার যে ব্যাকলাশ, এই ব্যাকলাশটা পুরোটা গেল কিন্তু ছাত্র ইউনিয়নের উপরে। পুরোটা গেল ছাত্র ইউনিয়নের উপরে। ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম মারা গেল। হ্যাঁ, ছাত্রলীগ কোথায়? কেউ নাই। ছাত্রলীগ নাই, জাতীয় ছাত্রলীগ নাই, কেউ নাই। যারা নির্বাচনে গেছে কেউ নাই। পুরোটা গেছে ছাত্র ইউনিয়নের উপর দিয়ে। ছাত্র ইউনিয়ন ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করতে গেছে। হ্যাঁ, এবং তার উপরে তো হামলা হয়েছে ছাত্র ইউনিয়নের মিছিলের উপরে। আসলাম তো ওইখানেই মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র মৈত্রীর সাথে হইল একটা মারামারি। মারামারি মানে কি, ছাত্র মৈত্রী পায়ে পাড়া দিয়ে এসে মারামারিটা করলো আর কি ছাত্র ইউনিয়নের। এবং কয়েকদিন ধরে হবে, কয়েকদিন ধরে মারপিটটা হবে। হ্যাঁ, তো এটা এটা ছিল। এবং মারামারিটা যে হবে, এটা দুই পক্ষেই প্রস্তুতি, ছাত্র ইউনিয়নেও প্রস্তুতি, ছাত্র মৈত্রীতেও প্রস্তুতি, দুইজনেই প্রস্তুতি। তো এই গল্প বললে আজকে হবে আর কি, মানে অনেকে মনে করবে যে এটা কি ঘটনা, আমি বোধহয় বাড়ায় বলতেছি। ভাই, এই সময়ের অনেক কুশীলব অনেক ছাত্র এখনো আছেন, তারা আবার বক্তব্যকে সাক্ষ্য দেবেন আর কি। তো ছাত্র ইউনিয়নের সমস্ত মারপিটের সমস্ত সরঞ্জামাদি আর কি, যাকে বলে অস্ত্র শস্ত্র, হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ, হাসুয়া, ওই যে রাজশাহীতে তো হচ্ছে হাসুয়া, বিশাল বড় বড় হাসুয়া। এইগুলো 206 নম্বর রুমে এগুলোকে করা হলো আর কি। তো টেবিলের উপরে সাজায় রাখা হয়েছে হাসুয়া, রামদা ইত্যাদি ইত্যাদি সাজায় রাখা হয়েছে ছাত্র ইউনিয়নের রুমে। এর মধ্যে ওটা ব্লক, তো ছাত্র ইউনিয়নের ব্লক, ওইটা সবাই ছাত্র ইউনিয়ন। তো এর মধ্যে শোয়েব ভাই বলে ছাত্র ইউনিয়নের এক নেতা আর কি, উনি আমাদের বগুড়া জেলা স্কুলের ছাত্র ছিলেন, বাবার ছাত্র ছিলেন, বগুড়ার লোক, এখন আমেরিকায় থাকে। উনি রুমে ঢুকছেন, ঢুকে দেখতেছেন টেবিলের উপরে হাসুয়া, রমদা ইত্যাদি ছড়া। উনি তো মাথা এই কি, এইটা কি করতেছ, মানে সিরিয়াস অবস্থা। তো যাই হোক, তো তারপরে সে ডে আসলো আর কি। হ্যাঁ, যে মারপিটটা যেদিন হবে সেই দিন ডে আসলো আর কি, যে দুই পক্ষেই তো সারপ্রাইজিংলি ছাত্র ইউনিয়নের অস্ত্র শস্ত্র যেই জায়গায় রাখা হয়েছিল, সেই জায়গায় যাকে পাহারায় রাখা হয়েছিল, সে ভয় পেয়ে অস্ত্র শস্ত্র ফেলে রেখে এবং এইটা ছাত্রমৈত্রী বুঝে ফেলছে আর কি, যে অস্ত্র শস্ত্র ফেলে চলে গেছে। তো তার ওইখানে যে ওগুলো নিয়ে তারা চলে গেছে আর কি, ছাত্রমৈত্রী ওগুলো নিয়ে চলে গেছে। এবং যে তারপরে দিছে ধাওয়া ছাত্র ইউনিয়নকে। আমরা প্রোটেক্ট করার চেষ্টা করছি, আমরা যতটুকু পারি প্রোটেক্ট করে, কিন্তু মারটার খেয়ে আর পারিনি, কারণ আমাদের যে ব্যাকআপটা আসার কথা ছিল সেটা সময় মতো আসেনি। সো আমরা মার খেয়ে প্রথম পর্যায়ে মার খেয়ে আমাদের ছাত্র ইউনিয়নের যে ব্লকটা ছিল মেইন হোস্টেলের পিছন দিকে, সেই ব্লকটা পুরোটা ভেঙে চুরে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করছি, কিন্তু আমরা পারিনি আর কি। আমরা অল্প কয়েকজন ছিলাম ওইখানে, আমরা বোধহয় ওইখানে ছিলাম 15-16 জন, বাট আমরা পারলাম না আর কি করতে। আমাদের হাতে লাঠি সোটা ছিল, হকি স্টিক, লাঠি সোটা ইত্যাদি ইত্যাদি, যা যা সব ফেলে টেলে দিয়ে আমরা মাঠটার খেয়ে করে পালাইলাম ওইখান থেকে। পালাই আমরা
বাইরে বের হয়ে গেলাম। ছাত্রমৈত্রী সব ইয়ে করলো। আমার রুম ভাঙচুর করে আগুন দিয়ে পুরাই আমার বইপত্র সমস্ত আগুনের মধ্যে দিয়ে একেবারে সব ইয়ে করে খাট-টাট সব আগুন দিয়ে একদম পুরা ইয়ে করে দিল। তো আমরা তো বাইরে চলে গেলাম। তো তারপরে যাই হোক, তারপরে আমরা আবার reinforced হয়ে আবার আসলাম। আপনি ভোর ছাত্র কোন পজিশনে ছিলেন? আপনি হ্যাঁ? তখন ছাত্র কোন পজিশনে ছিলেন? আমি? আমি তো তখন 2nd ইয়ারের ছাত্র। না, মানে দলীয় পদে কি কোন পোস্টে ছিলেন? ও তখন আমি বোধহয় সাংস্কৃতিক সম্পাদক। তো সাংস্কৃতিক সম্পাদক হয়ে মারপিট করে বেড়াচ্ছি। আচ্ছা, তো anyway তো তারপরে সকালবেলা আমরা আসলাম আরকি। সকালবেলা আমরা reinforced হয়ে আসলাম। ওরা ঘুমায় গেছে। ছাত্রমিত্র ঘুমায় গেছে। তো তা আইসে তো আমরা তো আইসে ওদের কয়েকটা রুম-টুম ভাঙচুর-টাংচুর করলাম। তো রিয়েলি? হ্যাঁ? রিয়েলি? হ্যাঁ, ওই রাত্রে। তো ইন্টারেস্টিং হচ্ছে যে আমার তো রাগ ছিল। কারণ আমি তো মার খেয়ে পালাইছি। তো এদের রাগ ছিল। তো একটা রুম যে ওই গ্রিলের মতো ছিল আরকি। তো ও ও ইন্টারেস্টিং হচ্ছে। তো এটা এটা বোধহয় অনেকে তো মারপিটের সময় আরকি গালি দিতে হয় আরকি। গালিটা হচ্ছে আসল। মারপিট তো পরে। তো গালিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুয়েল। এটা অ্যাকচুয়ালি ফুয়েল হিসেবে কাজ করে। হ্যাঁ, ফুয়েল হিসাবে কাজ করে। তো তো মানে আমরা আমরা তো সব সুশীল। গালিটা দেব কি? এতই ভদ্রলোক আপনারা। তো আমাদেরকে শিখাইছে কি গালি দিতে হবে আরকি। হ্যাঁ? তো এই গালিটা হচ্ছে তোর মাকে আরকি। তোর মাকে শালা তোর মাকে তো তো আমাদের সাথে আরেকজন ছিল। ও বলতেছে আমি এই গালি কেমনে দিব? এইটা কেমনে দিব? এই গালি তো দেওয়া সম্ভব না আমার পক্ষে। তো বাট anyway তো যখন আমরা গালি না পরে পরে আবার সকালবেলা আবার তাদের সাথে ইয়ে করতে আসছি। তো তখন আমি শুনতে পাচ্ছি আমি নামটা বলতেছি না কারণ সে একজন এই মুহূর্তে একজন খুবই না বেশি এ মানে বাংলাদেশের একজন খুব নামী ডাক্তার। তো আমি তার নাম বলতেছি না। তো আমি শুনতেছি যে ও সবচেয়ে জোরে গালি দিচ্ছে আরকি। হ্যাঁ? তো আমি কান খাড়া করে শুনতেছি ও কি বলতেছে। ও বলতেছে, "এই তোর শালা তোর মাকে বল চা বানাতে।" ওহ মাই গুডনেস! তো মাকে বল চা বানাতে। তো আমার আমাদের শ্রোতারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আসলে মাকে কি করতে চাইছে সেটা গালিটা কি ছিল আরকি। তো মানে এটাই তার পক্ষে সর্বোচ্চ ইয়ে। এর বেশি আর সে পারে নাই তো। এর বেশি আর পারেনি আরকি। তো যাই হোক, তো আমরা 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 ওইটা ভাঙচুর করে ওদের ২-১ টা রুম ভাঙচুর করে আমরা চলে গেছিলাম। কিন্তু আমরা ঢুকতে পারিনি। মেডিকেল কলেজে ঢুকতে পারিনি কারণ বেরিয়ে গেছি। তো আমরা যেটা করতাম আরকি সেটা হচ্ছে আমরা সন্ধ্যাবেলা করে আসতাম। হ্যাঁ? মেডিকেল কলেজে। তো মেডিকেল কলেজের একটা ইয়ে ছিল টেনিস কোর্ট বাস্কেটবল কোর্ট ছিল। হ্যাঁ? তো আমরা ওই বাস্কেটবল কোর্টের ওইখানে আসতাম আরকি। তো ভয় দেখানোর জন্য খালি গালাগালি করতাম ওদেরকে। ছাত্র মৈত্রীর বাপ মা তুলে গালাগালি করতাম। আর যেটা করতাম সেটা হচ্ছে হাসুয়া দিয়ে ওই ইয়ের মধ্যে ওই এই আপনার বাস্কেটবলের ইয়ের মধ্যে ঘষা দিতাম আরকি। রাত্রিবেলা ওটা ঘষা দিলে এই ঝিরঝির করে ঝিলিক মেরে ইয়ে ওঠে আরকি, হ্যাঁ? এবং খুব ভয়াবহ একটা জিনিস। হ্যাঁ? স্পার্ক করে। আগুনের স্পার্ক করে। ওই কাজটা করতাম এবং অ্যা ওই করে ভয় দেখাইতাম আরকি। তো তারপরে আমরা মানে ঠিক করলাম মানে যে আপনাদের জন্য আ শত্রু আসলে অনেক বেশি পাওয়ার বিকজ ছাত্রমৈত্রী সবসময় রাজশাহীতে খুবই স্ট্রং হয় সবসময় করে। এবং না ছাত্রমৈত্রীর এরকম স্ট্রং এর সাথে তো ছাত্র ইউনিয়ন পারফিট করে গেছে আরকি, হ্যাঁ? হ্যাঁ, সেটা এক্সাক্টলি। গোপনে করুক আর যাই করুক। তো তারপরে ফাইনালি যেটা করলাম আমরা সেটা হচ্ছে যে আমরা আ ঠিক করলাম যে আমরা অ্যাটাক করব। আমরা ঢুকবো। আমরা হোস্টেলে ঢুকবো।
দিনের বেলায় ঢুকবো, রাত্রে ঢুকছি এতদিন, এবার দিনের বেলা ঢুকবো। তো দিনের বেলা আমরা ঢুকলাম কলা বাগানের ওই দিক থেকে। আমরা প্রায় ছাত্র ইউনিয়নের ছেলে ছিল কম না, প্রায় 150 মতো ছেলে ছিল। তো আমরা ঢুকলাম আর কি, হাতে অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকলাম, লাঠি সোটা অস্ত্র শস্ত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে ঢুকলাম। ঢুকে তো শুরু করলাম, হোস্টেল অ্যাটাক করলাম আর কি, পিঙ্কো হোস্টেল অ্যাটাক করলাম। ওইটা ছিল ছাত্রমৈত্রী ইয়ে। তো ঢুকতে পারলাম না আর কি, আমরা ঢুকতে পারলাম না। ও না, অ্যাটাক করার সময় ওই ইয়েরা ছিল, মুন্না ভাই ছিল, বেবি ভাই ছিল, মানে ছাত্রমৈত্রীর যে শহরের যে মূল নেতারা আর কি। রাগের মুন্না, হ্যাঁ, রাগিব হাসান মুন্না, রাগিব হাসান মুন্না, সালাউদ্দিন বেবি, তার ওনারা দুইজন ছিলেন আর কি। তো ওনারা বুঝতে পারেননি যে আমরা ঢুকে পড়বো আর কি, চিন্তাই করেননি যে আমরা ঢুকে পড়বো। তো ওনারা সামনে আসছেন ঠেকানোর জন্য, এ দাঁড়াও 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 দাঁড়াও, কি করবো এই করার সময় দিছি ওনাদেরকে ধাওয়া। দুইজন তো দৌড় দিয়ে দুইজন বন্ধ গেট পার হয়ে ইয়েতে চলে গেল, বিল সিমলায় চলে গেল। আমরা পিঙ্ক হোস্টেল অ্যাটাক করলাম। হ্যাঁ, তো স্ট্র্যাটেজিক মিস্টেক ছিল, মারামারি তো ওইভাবে করা হয়নি। আর আমাদেরকে যারা লিড করছে তাদেরও বোধহয় খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না আর কি। তো এইটা যেভাবে করলে আমরা দখল করে নিতে পারতাম, আমরা স্ট্রেংথ যাচ্ছিল তাতে দখল করে নেওয়া সম্ভব ছিল, এখন বুঝি, কিন্তু পারলাম না আর কি, পারলাম না। আমাদের মারামারিটা হইলো আসলে ওই মেইন হোস্টেলের সামনে ইয়ের মাঠে আর কি, সামনাসামনি। এ ওকে মারতেছে, ওকে লাঠি মারতেছে, ওকে স্টিক দিয়ে মারতেছে। এই করতে করতে মালেক বলে আমাদের শহরের একটা ছেলে ছিল, খুবই সাহসী ছিল ও, এবং শহরের আরেকটা ছেলে ছিল, আমি ওই ছেলেটার নাম ভুলে গেছি। তো ওখানে ইয়ে শুধু মেডিকেল কলেজের ছেলে না, মানে শহরের ছেলেরা ছিল, জেলার ছেলেরা ছিল, দুই পক্ষেই। তো ওর সাথে ইয়ে করতে যে ও শহরের ওই ছাত্রমিত্রের ছেলেটা ওই মালেককে তার হাতে একটা চাইনিজ কুড়াল ছিল, দাম করে মেরে, আমি দেখলাম আর কি সামনে, এই জায়গায় এসে দাম করে লাগলো আর কি, একদম লেগে তো পুরো এটা ফাঁকা হয়ে গেল আর কি। হ্যাঁ, তো ন্যাচারালি ওকে সরাই নিয়ে যাওয়া হলো এবং ভয় পেয়ে গেল আর কি আমাদের পোলাপান। এর মধ্যে বেশ কয়েকজন ইনজুর হয়ে গেছে। তো পারলাম না, আমরা চলে গেলাম মাঠে। তো ওইটা হচ্ছে আমাদের প্রথম মারামারির পরাজয়ের অভিজ্ঞতা আর কি। তো রাজশাহী মেডিকেল কলেজে ইয়ের ছাত্র ইউনিয়নের ফাইনালি আমরা যখন ডাক্তার হইলাম আর কি, তখন ছাত্রমৈত্রীকে ছাত্র ইউনিয়নের একটা মার দিল, সিরিয়াস মার দিল। এবং মার দিয়ে মানে আমার তখন এই মাথার মধ্যে ছিল আর কি, যে মারটা খাইছি ফার্স্ট ইয়ারে, তোমাদেরকে দিব একটা মাইর, হ্যাঁ, যদি বাইচে থাকি মাইর একটা দিব। এবং এটা মাইরটা দিতে পারছিলাম আমরা যখন ডাক্তার হইলাম তখন। এবং ওই যে মাইর দিলাম ছাত্রমৈত্রীরে, মাইর দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইর করে দেওয়া হইলো ওদেরকে, ছাত্রমৈত্রীকে, এবং ছাত্রমৈত্রী তারপর থেকে রাজশাহী মেডিকেল কলেজে নাই হয়ে গেল, ছাত্র ইউনিয়নের কাছে মার খেয়েছে। হ্যাঁ, এবং ওটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল। এবং তখন আমরা এক্সপিরিয়েন্স, আমরা জানি আসলে এটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, এবং এই মারামারিতে, স্ট্রিট ফাইটে আসলে কিভাবে জিততে হয়, এই জিনিসটা ততদিনে আমরা জেনে গেছি। হ্যাঁ, কিন্তু এই যে ছাত্র ইউনিয়নের মধ্যে যে মিলিটেন্সি আমদানি করলেন, এটা আসলে কিভাবে এই মিলিটেন্সিটা আমদানি করলেন? ছাত্র ইউনিয়নের একটা রাজশাহী মেডিকেল কলেজের তাদের অধিকাংশ খুব ভদ্রলোক হওয়ার কথা। এইটা একটা সময়ের ব্যাপার ছিল, আর সেই সময় ছাত্র ইউনিয়নের যে লিডারশিপটা ছিল আর কি, এই লিডারশিপের যে কম্বিনেশনটা এই ধরনের কাজ করা, তারপরে যে ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছিল আর কি, মানে ধরেন আমাদের সাথে তো পুলিশের মারপিট হচ্ছে রেগুলার। হ্যাঁ, পুলিশের মারপিট হচ্ছে। সেই সময়টা আসলে খুব ভায়োলেন্ট একটা সময় ছিল, খুবই ভায়োলেন্ট একটা সময় ছিল। তারপরে জামিল আক্তার রতন মারা যাওয়ার পরে ছাত্র শিবিরের সাথে মারপিট, নিয়মিত মারপিট, হ্যাঁ, পুলিশের সাথে মারপিট, এই জিনিসগুলো ঘটছে। তো এটাও একটা বলতে পারেন যে কাইন্ড অফ ট্রেনিং আর কি, এটার মধ্যে দিয়ে। সাধারণ কর্মীরা অলওয়েজ একটা ভায়োলেন্সের মধ্যে দিয়ে সময় পার করতো। ওকে, আমি একটু দ্রুত একটা জায়গায় যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কমিউনিস্ট হিসেবে আপনি আপনার ইয়ে শুরু করলেন। আপনার কি কখনো মনে হয়েছে যে ওয়াই কমিউনিস্ট আন্দোলন? যদিও সেই সময় অপশন খুব বেশি ছিল না, ইভেন সেই সময় আওয়ামী লীগের ছাত্র সংগঠনও তো জাতীয় ছাত্রলীগ হিসেবে বেশি প্রমিনেন্ট ছিল এবং তারাও সমর্থন করতে কথা বলতো একদম।
ফলে কিন্তু সমাজতন্ত্র নিয়ে বা কমিউনিস্ট আন্দোলন নিয়ে তো আপনার কখনো সেই সময় কোনো ইয়ে ছিল না, দ্বিধা বা কনফিউশন কোনো কিছু ছিল না। না, না, সেই সময় ছিল না। এবং যথারীতি মার্কিনীদের আপনারা সাম্রাজ্যবাদী এবং যাবতীয় অনিষ্টকর এবং সমস্ত কিছু সেই যে আহ, হাস্য, সেই যে ন্যারেটিভ, এটা নিয়েই তো তখন পলিটিক্যালি করতেছে। আপনি এখন আমাকে বলেন যে কখন আপনার ছন্দ পতনটা ঘটলো, কখন আপনার একটা কনফিউশন আসলো? এটা কি আইদার কমিউনিজম, মানে কমিউনিস্ট আন্দোলনের প্রতি, অথবা সংগঠনের প্রতি মেবি আমরা ঠিক কাজটা করতেছি না? সংগঠনের মানে ধরেন সংগঠনের বিষয়ে তো নানা ধরনের সমস্যাগুলো মোকাবেলা করতাম আর কি। আমার প্রথম ইয়েটা হয়েছিল যে এটা এখন অনেকে বলে আর কি যে এটা ডেফিনেটলি আপনার সাথে আলোচনার সময় শাহবাগ প্রসঙ্গ আসলে এই আলাপটা করব। বলে আপনি তো কেন এরকম করলেন না? মানে সিপিবি করলে আপনি তো প্রেমও করতে পারবেন না আসলে। আপনি প্রেম করতে হলে আপনাকে পার্টির পারমিশন নিতে হবে কিন্তু। যে আমার ওই মেয়েটাকে ভালো লাগে, আমি একটু প্রেম করতে চাই। মানে এটা শুনলে খুব অবাক লাগবে। হ্যাঁ? না, এগুলো তো শুনছি যে আন্ডারগ্রাউন্ড পার্টি যেগুলো ছিল, সিরা শিকদার টাইপের, তারা এত কষ্ট ছিল, ছাত্র ইউনিয়নে কষ্ট ছিল। হ্যাঁ, 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 মানে ছাত্র ইউনিয়ন না, সিপিবি। প্রেম করতে হলে পারমিশন নিতে হবে। ডেফিনেটলি সিপিবি। হ্যাঁ, আচ্ছা, প্রেম করতে হলে পারমিশন নিতে হবে এবং এটা মিলিটারির মতো ছুটি নিতে হবে। আপনি কোথাও যাবেন, বাসায় যাবেন, আপনি ছুটি নিয়ে যেতে হবে, নির্দিষ্ট সময়ের ছুটি এপ্লাই করতে হবে। ছুটি নিয়ে যাবেন, নির্দিষ্ট সময় ফেরত আসবেন। না, কিন্তু ঠিক আছে, একটা একটা ডিসিপ্লিন তো বিপ্লবী পার্টি থাকতেই হবে, সেটা সেটা সেই ডিসিপ্লিনটা কিরকম, মানে সেটাকে কিভাবে ইয়ে করে আর কি। সেটা হচ্ছে যে আমার মা বললেন যে তোকে অনেকদিন দেখি না, মানে ছুটি হলেও যেতে পারতাম না, মেডিকেল কলেজ ছুটি আমি যেতে পারতাম না, কারণ পার্টি ছুটি দেয়নি, আমাকে থেকে কাজ করতে হচ্ছে। তো আয় তো আমি পার্টির সেক্রেটারির কাছে যে ছুটি চাইলাম, উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বৃহস্পতিবারে লাস্ট বাসে চলে যাও, যে লম্বা একটা রাত কাটায় পরদিন সকালবেলা চলে আসবে। আমার শুনে মেজাজটা খারাপ হয়ে গেল আর কি। হ্যাঁ, মেজাজটা এমন খারাপ হইলো, আমি ওনাকে বললাম যে আপনি এমন ভাবে বললেন, ওই সময় একটা নাটক হয়েছিল টেলিভিশনে। হ্যাঁ, দুই বাড়ির ঝগড়া হচ্ছে আর কি। হ্যাঁ, তো এক বাড়ির মহিলা আর এক বাড়িকে বলতেছে, মানে ওই যে লম্বা একটা রাত কাটায় সকালবেলা চলে আসবা, ওইটা নিয়ে আমার মেজাজটা খারাপ হয়েছে। তো ও দুই বাড়ির ঝগড়া হচ্ছে, তো এক বাড়ির মহিলা বলতেছে যে কাজের বুয়াকে কাজের বুয়াকে খেদাবে আর কি। হ্যাঁ, তো বলতেছে যে তুমি আমার কাজের বুয়াকে বলনি যে ওই বাড়িতে থাকিস, তোকে সেই সকালে খেতে দেয়, তারপরে সেই দুপুরে খেতে দেয়, তারপরে সেই রাত্রে খেতে দেয়, আমার বাসা আজ খাবি কাল খাবি, আজ খাবি কাল খাবি, আজ খাবি কাল খাবি, তো এটা বলনি। ওই রকম আর কি আমাকে বলতেছে লম্বা একটা রাত কাটায় পরদিন সকালবেলায় তার। তো আমার শুনে এমন মেজাজ খারাপ হয়েছে এটা। হ্যাঁ, যাবই না, তো আমার তো একটু মুখ টুক খারাপ আর কি, তো বলছি যাবই না, বাসায় যাবো। তো এই একটা ইয়ে ছিল। তারপরে এটা ছিল যে আপনি কি বলবেন বক্তৃতায়, সেইটা আপনাকে ড্রাফট জমা দিতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে আপনার পার্টির নেতাদের সামনে, প্র্যাকটিস করে তারপরে আপনি বক্তৃতা দিতে পারবেন। বক্তৃতাতে কি বলবেন সেইটা পার্টি ঠিক করে দেবে, এবং সেটা আপনার প্র্যাকটিসের মধ্যে বলতে হবে। এবং সারাক্ষণ ইয়ের মধ্যে থাকতে হতো, মানে সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকতে হতো, কি বলতে কি বলে ফেললাম, কি ভুল করলাম, কে যে কি রিপোর্ট করে দেবে, তারপরে ধরে আমার তো বাম্বু দেবে আর কি পার্টিতে। এই ঝামেলার মধ্যে থাকতাম। তো এই প্রসঙ্গে বলি, আমরা একটা ছাত্র সভা করছিলাম খুব বড়, তখন আমি ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সেক্রেটারি। এটা ছিল ওই যে মইতুল ইসলাম মির্জাকাদের যে মারা গেল না সাম্রাজ্যবাদ সংহতি দিবসে, ওইটা নিয়ে একটা খুব বড় আমরা ছাত্র সভা করছিলাম, প্রায় 1000-দেড়েক সমাবেশ করছিলাম আমরা সাহেববাজার বড় রাস্তার ছাত্র ইউনিয়নের সমাবেশ, সাহেববাজার বড় রাস্তার মোড়ে 1000-দেড়েক ছাত্র নিয়ে। তো ওইটা একটা বড় ইভেন্ট, আমাকে বক্তৃতা দিতে হবে। তো তো আমি বক্তৃতাতে বলতেছি যে শেখ মুজিব সরকারের পুলিশ বাহিনী ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে
আমাদের সহযোদ্ধা মতিউল ইসলাম মির্জা কাদেরকে হত্যা করে। পার্টির নেতা ওটা আমাকে বলতে হচ্ছে, তো আমি বলছি এটা বলেছে, এইটা বলতে হবে তৎকালীন সরকারের মধ্যে লুকিয়ে থাকা সাম্রাজ্যবাদের দালাল যারা ৭৫-এর ১৫ই আগস্টের দুঃখজনক পরিণতির জন্য দায়ী, তাদেরই প্ররোচনায় আমাদের মিছিলে গুলি করে মতিউল ইসলাম মির্জা কাদেরকে হত্যা করা। মেজাজ হয়ে গেল খারাপ আর কি। আমি যদি ওটা বলতে হয়েছে, আমি এটা বলছি, হ্যাঁ, কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেল। আরে আশ্চর্য ব্যাপার, মানে সাম্রাজ্যবাদের দালাল, লুকিয়ে থাকা সাম্রাজ্যবাদের দালাল যারা ৭৫-এর ১৫ই আগস্টের জন্য দায়ী, তাদের প্ররোচনায় মানে শেখ মুজিব গুলি করতে বলেন, আওয়ামী লীগ গুলি করেনি। হ্যাঁ, এটা বলতে হয়েছে আমাকে। হ্যাঁ, তো মানে হয় কি, যখন আপনি আপনার অ্যাসপিরেশনের, আপনার বুঝের বাইরে যখন আপনাকে কিছু বলার জন্য চাপায় দেওয়া হবে, এই ভারটা নেওয়াটা খুব ডিফিকাল্ট। আমি এই ভারটা ফিল করতাম এবং পার্টির ভেতরে থেকে, এবং ওই সময় আমি তো পার্টিতে ২ বার বহিষ্কার হয়েছি, জানেন তো। আমি ছাত্র জীবনে ১ বার বহিষ্কার হয়েছিলাম। এটাও একটা ইন্টারেস্টিং ইয়ে। হ্যাঁ, তখন আপনি ছাত্র ইউনিয়নের কোন পজিশনে ছিলেন? আমি তখন ছাত্র ইউনিয়নের সেক্রেটারি, জেলার সেক্রেটারি, এবং কলেজের ছাত্র সংসদের জিএস। তো এই ইয়েটা হচ্ছে, এটা একটা এটা ইয়ে হচ্ছে যে পার্টির যে সেক্রেটারি মানে প্রেসিডেন্ট পদ আর কি এখন যেটা, সেটা তখন তো সেক্রেটারি পদ ছিল। পার্টির যিনি সেক্রেটারি আছে, জেলার সেক্রেটারি, তিনি পার্টির আরেক নারী কমরেডের সাথে প্রেম করতেন। ওই কমরেডও বিবাহিতা। হ্যাঁ, এবং এই প্রেমটা এমন একটা জায়গায় চলে, প্রেম করাতে এটা দোষের কিছু না, আরেকজনকে উনি ভালো লাগছে, উনি প্রেম করতেছেন, অসুবিধা কিছু না, কিন্তু এই প্রেমটা উনি যে ওনারা যেভাবে করতেন আর কি, হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর ছিল। হ্যাঁ, মানে অন্যরা এসে, তখন ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলন হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, এবং নানা ফোরামে এই হচ্ছে, এবং আমাদেরকে খুব ফান করতো আমাদের সাথে, খুব এটা নিয়ে অন্য দলের লোকেরা খুব এটা নিয়ে বলতো, এই তোমার তাকে তো দেখলাম অমুক হোটেলে এই করছে, আরে উনি কি করতেছেন এই সমস্ত। হ্যাঁ, এবং উনি বয়স্ক ছিলেন, এবং এটা কিনা অশ্লীল দিকে চলে যেত আর কি, এবং আমাদের ভালো লাগতো না, ন্যাচারালি তখন রক্ত গরম, ভালো লাগতো না আমাদের নেতা সম্পর্কে এরকম কথা বলে। তো একদিন এটা কি করা, ওনার সামনে আবার আমরা কথা বলতে পারতাম না, ভয়ে কথা বলতে পারতাম না, এত ভয় পাইতাম। হ্যাঁ, মারা গেছেন ভদ্রলোক, এবং ওনার সামনে কথা বলতে গেলে উনি এমন ঝাড়ি দিতেন আর কি। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমরা আড়ালে বলতাম আর কি যে উনি উনারে কিছু উনি বালি দিয়ে পাছা মারেন আর কি সবার, মানে এটা ওনার গালি এত ইয়ে যে উনি বালি দিয়ে পাছা মারেন, ওনার কাছে কিছু বললে উনি বালি দিয়ে পাছা মারবেন আর কি। তো কিভাবে আমরা এটা উনাকে বলবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, সাহস করে রাজশাহী ইউনিভার্সিটির নেতা হাসিফ ভাই, মানে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, উনি তখন প্রেসিডেন্টশিপ চলে, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আর কি, উনি এক ফোরামে উনি বলছেন, এইটা উনি সাহস করে বলছেন, অনেক তোতলামো করে উনি সাহস করে বলছেন আর কি, এটা উনি এরকম করতেছেন, এটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, এটা নিয়ে একটু আলাপ হওয়া দরকার। আর সব পার্টির অন্য সব নেতা এসে ওনারে ধরে ব্যাশিং করা শুরু করলো, এটার জন্য পার্টির কি সমস্যা হবে। হ্যাঁ, পার্টির কথা বলেন, দলের কথা বলেন, সমাজতন্ত্রের কথা বলেন, কমিউনিজমের কথা বলেন, সংগঠনের কথা বলেন, কমরেড এইসব নিয়ে কি কথা বলছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে চলে আসছেন, এটা তো ডিবেটিং না কমরেড, এই সমস্ত শুরু করে দিল আর কি। হ্যাঁ, যাই হোক, থামায় দিল। আমরা তো তখন আসি, বুঝছেন না, ওই যে জঙ্গি নেতা আছি আর কি আমরা কিছু, মেজাজ খারাপ হয়ে ওটা শুনে আমাদের মেজাজ খারাপ, হাসিফ ভাইকে এইভাবে থামায় দিল, এদের সাথে তো কোনো ভদ্রভাবে তো আর ইয়ে করা যাবে না, ডিল করা যাবে না। আমরা ঠিক করলাম যে উনারে যে মারবো আমরা, হ্যাঁ, উনারে মাইরে পার্টি অফিস থেকে বাইর করে দেবো আমরা। তো আমরা ৫ জন আমরা গেলাম, এর মধ্যে আমি, হাবিবুজ্জামান চুনি, মারা গেছে কিছুদিন আগে, কানাডায় ছিল, তারপরে শরীফুল বাবু প্যানেল মেয়র ছিল, এখন আওয়ামী লীগ করে, রাজশাহীর প্যানেল মেয়র ছিল কিছুদিন আগে। শহীদুল, সে এখন একটা স্কুলের হেডমাস্টার। আর আরেকজন ছিল, আমি নামটা ভুলে গেছি, আমি সরি, আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে। তো আমরা ৫ জন ঠিক করলাম যে আমরা যাব এবং ওনারে মাইরে বাইট করে দেবো।
তো আমার দায়িত্ব ছিল হচ্ছে যে আমি ওনার পাছায় একটা লাথি মারবো, গলা ধরে টেনে ওনার পাছায় একটা লাথি মারবো, এটা ছিল আমার দায়িত্ব। তো তো যে প্রথমে গালাগালি করবো, হ্যাঁ শালা বের হ, আরামজাদা, পার্টির মধ্যে বসে এই সমস্ত করিস ইত্যাদি ইত্যাদি। তারপর অনেক বুকে সাহস টাহস নিয়ে আমরা গেলাম আর কি পার্টি অফিসে। পার্টির সবাই সন্ধ্যাবেলা সবাই আছে, কমরেড টমরেড সব। তো যে তো প্রথমে গালি শুরু করছি, এই আরামজাদা শুয়োরের বাচ্চা, কথা বলে গালি। আমি জাস্ট আমার কাজটা করতে যাবো, যে আমি তার কলার ধরে তার পাছায় লাথি মারবো। তো আমি এই কাজটা জাস্ট করতে যাব, এর মধ্যে আমরা কেউই জানতাম না হাবিবুজ্জামান চুনি একটা চাইনিজ কুড়াল নিয়ে গেছেন। হ্যাঁ, তো এটা তো আমরা জানতামই না। সে চাইনিজ কুড়াল নিয়ে সে ওর মধ্যে ঘুরানো শুরু, আরামজাদা তোর কাইটাই ফেলবো এরকম করে চাইনিজ। তো চুনির বড় ভাই ছিল মনি ভাই, উনি তখন ছাত্র ইউনিয়নের জেলা কমিটির প্রেসিডেন্ট, মানে আমার প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট। সে এসে ঠেকাইতে গেছে, এই তুই করিস কি করে, তার চুনিরে কে ঠাবার, চুনি তো আরামজাদা তোরে শালা তোরে কাইটাই ফেলবো। সে আন্দরে কুন্দরে চাইনিজ কুড়াল ইয়ে করতেছে, এবং মনি ভাইয়ের হাতে লেগে গেল আর কি চাইনিজ কুড়াল, তার বড় ভাই মানে চুনির বড় ভাই মনি ভাইয়ের হাতে লেগে হাত কেটে রক্ত রক্ত বিড়ি গিচ্ছি, আমি কিসের তারে ধরবো আর লাথি মারবো, কি অবস্থা, এর মধ্যে বিড়ি গিচ্ছির অবস্থা হয়ে গেল। তো যাই হোক, তো এর মধ্যে আমরা মনিবার হাত কেটে রক্ত রক্ত হয়ে গেল, আমরা রনে ভঙ্গ দিয়ে আমরা চলে গেলাম আর কি, যে না আমাদের মিশন ফেইলড আর কি। তো আইসে আমরা সাইফুদ্দিন মানিককে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমরা ইয়ে করে, তখন ওইটা হচ্ছে 88 বন্যা হয়েছে আর কি। তো ফৌজি আবার ফোন ধরছেন, সাইফুদ্দিন মানিকের বউ। তো ফোন দিয়ে আমি ফোন করছি, ফোনটা আমি করছি। ফোন করে আমি বলতেছি যে মানিক ভাই, আমরা রে মাস্টারদারে আমরা মাইরা বের করে দিছি অফিস থেকে। তো মানিক ভাই খুব নির্লিপ্ত ভাবে বলছে, ভালো করছেন, মাইরা বের করে দিচ্ছেন, তো আমারে ফোন করছেন কেন? হ্যাঁ, আমরা আছি মানুষ বাঁচানো নিয়ে, আর আপনারা আছেন আপনাদের পেশাল নিয়ে, বলে খাটাস করে ফোনটা রেখে দিল। তো এনিওয়ে, তারপরের দিন তো হেডকোয়ার্টার, কারণ এটা হাই, আমরা তো ছিলাম খুব হাই রেটেড কমরেড আর কি, পার্টির ইয়াং কমরেড, ইয়াং ব্লাড, আমাদের জন্য একটা কিছু করবে, এটা তো ইয়ে করতে হবে। তো পার্টির ইয়ে থেকে পরের দিন চলে আসলেন হচ্ছে এই যে আমাদের শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ। হ্যাঁ, নুরুল ইসলাম নাহিদ আর শেখর দত্ত। শেখর দত্ত হচ্ছে সংগঠন বিভাগের প্রধান। ওনারা আসলেন, আইসে আমাদেরকে বহিষ্কার করলেন আর কি। তো ওই বহিষ্কার যে মিটিং এ হইলো, ওই মিটিং এ আমাদের সবাইকে ডাকছিলেন দয়া করে, এখানে ব্যাখ্যা করা হইলো যে কি কি হয়েছে ইত্যাদি ইত্যাদি। যাকে নিয়ে ঘটনা তার কিছুই হইলো না, আমরা 5 জন বহিষ্কার হয়ে গেলাম। তো ওই বহিষ্কারের ইয়েটা মনে আছে। হ্যাঁ, বহিষ্কারের আগে কি আপনাদের কোনো ইয়ে করছিল, সকল অথবা জবাব দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়েছিল নাকি? না 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 না, কিচ্ছু কিচ্ছু আমাদের কোনো ইয়ে না। না, আমরা তো একটা খুব সিরিয়াস একটা অফেন্স করছিলাম, মানে চাইনিজ কুড়াল দিয়ে যে মারতে যাওয়া, এটা তো একটা সিরিয়াস অফেন্স, এটাও মানতে হবে আর কি। এটা তো আমি ওই জিনিসটা তো ইয়ে করি আর কি। তো মানে এটা ওই জায়গায় ইয়াংদেরকে ওই জায়গায় যেতে বাধ্য করছে, এটাও ঠিক, বাট স্টিল এটা তো একটা ইয়ে। বাট এনিওয়ে, আমার ওই ইয়েটা মনে আছে যে নুরুল ইসলাম নাহিদ আমাদের বহিষ্কারাদেশ পড়তেছিল, পড়ে ইয়ে করতেছিল, তো নুরুল ইসলাম নাহিদ পড়তেছে আর কি। আমাদের বোধহয় সবার 6 মাস করে আমরা সাসপেন্ডেড ছিলাম, বহিষ্কার মানে সাসপেন্ডেড ছিলাম আর কি, আমরা 6 মাস করে সাসপেন্ডেড ছিলাম। আর চুনি ছিল বোধহয় 9 মাস সাসপেন্ডেড ছিল। তো চুনিরটা বলতেছে, ইয়ে পড়তেছে, নুরুল ইসলাম নাহিদ পড়তেছে আর কি, যে আচ্ছা, এই বহিষ্কার ছিল মেয়াদি বহিষ্কার, মেয়েদের, এই যে মঞ্জুরুল হাসান খানকে যেটা করছে আর কি, সেই ধরনের আর কি। হ্যাঁ, তো কমরেড কমরেড পিঙ্কুকে 6 মাস, কমরেড শরীফুল বাবুকে 6 মাস, কমরেড শহীদুলকে 6 মাস, এবং কমরেড চুনিকে 9 মাস পার্টি সদস্য স্থগিত করা হলো, কারণ কমরেড চুনির হাতে একটা কুড়াল দেখা গেছে, এটা করে কমরেড চুনির হাতে একটা কুড়াল, চাইনিজ কুড়াল। তো এই করে আমারে বহিষ্কার করলো আর কি, ওই পার্টির প্রথম বহিষ্কার আদেশ পাইলাম আর কি। হ্যাঁ, তো ওই দিন আমরা ইন্টারেস্টিং, ওই দিন আমরা মোটরসাইকেল নিয়ে বাইর হয়েছি, আমরা 5 জন।
রাজশাহী শহরে। হ্যাঁ, তো আমরা মোটরসাইকেল নিয়ে বাইরে হয়েছি এবং গান গাইছি আমরা একটা। হ্যাঁ, গানটা ছিল আহ, গানটা এরকম ছিল যে আমরা মুক্তি পাইছি, এরকম একটা কিছু ছিল আর কি। আমার ঠিক মনে একটা রবীন্দ্রসঙ্গীত এটা গাইছি আর কি। আমরা সারা রাত ইয়েতে রাজশাহী শহরে মোটরসাইকেল নিয়ে ঘুরছি আর কি। এটা ছিল আমাদের ওই দিনের উৎসব। হ্যাঁ, সেলিব্রেশন। ওইটা ছিল আমাদের সেলিব্রেশন। তো আহ, তো ইয়েতে পার্টির সবচেয়ে বড় ইয়েটা হয়েছে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়া। সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়া, এবং এইটা এমন ধরনের ব্লো আমাদের জন্য, আমার জন্য স্পেসিফিক্যালি এমন ধরনের একটা ব্লো ছিল যে এটা তো প্রথমে অবিশ্বাস করছি যে এটা হইতে পারে না। হ্যাঁ, তারপরে এটার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি যে এটা কেন হইল। হ্যাঁ, মানে আমার তো পার্টির হোল টাইমার হওয়ার কথা, ইনফ্যাক্ট। হ্যাঁ, পার্টির হোল টাইমার হওয়ার কথা। আমি প্রস্তুতিও নিয়ে ফেলছিলাম যে আমি আসলে পার্টির হোল টাইমার হব। কোথায় থাকবো, কিভাবে ইয়ে করব, হ্যাঁ, খরচপাতি কত হবে। স্টুডেন্টই আছেন, তখনও সংসারে ঢুকেন নাই আপনি? না, ততদিনে আমি ডাক্তার হয়ে গেছি। মানে সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙছে তখন আমি ডাক্তার হয়ে গেছি। হ্যাঁ, ডাক্তার হয়ে গেছি আমি তখন। তখন ডাক্তার হয়ে গেছি। আপনার কি মনে আছে যে এই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার এই ঘটনাটা, এটা 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 কিভাবে আপনার কাছে আসলো, এই 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 ইনফরমেশনটা, অথবা ইমিডিয়েট আপনাদের রিয়াকশন কি ছিল, বা ইমিডিয়েট আপনাকে কিভাবে এফেক্ট করছিল এই আমাকে না আপনাদেরকে, মানে পার্টিকে? পার্টিকে, সংগঠনকে? বিকজ এটা এটা খুব ইন্টারেস্টিং একটা ইয়ে যে আপনারা কিভাবে ফেস করলেন সেই আর্লি দিনগুলো এজ এজ এ সংগঠন, এজ এ পার্টি। ওয়েল, পার্টি হিসেবে এটা ফেস করার ইয়েটা ছিল যে বেশ কিছু আগে থেকে, যেমন ধরেন যখন গর্বাচেভ আসলো, পেরেস্তাইকা গ্লাসnost যখন শুরু হলো আর কি। হ্যাঁ, সেই সময় থেকেই পার্টির ভেতরে একটা সংস্কারের যে আমাদের চলার পথে কিছু ভুল আছে, আমাদের রাষ্ট্র চিন্তায় কিছু ভুল আছে, এই জিনিসগুলো আলাপগুলো পার্টির মধ্যে চলে এসেছিল আর কি। হ্যাঁ, এবং এমন চিন্তাও ছিল মার্ক্সকে নতুন করে পাঠ করা দরকার। হ্যাঁ, মার্ক্সকেও আমরা অন্ধভাবে অনুসরণ করছি, এই বিষয়গুলো ছিল আর কি। আমরা প্রবাবলি আমরা যে কমিউনিজমের চর্চা করছি তার মধ্যে কিছু ভ্রান্তি আছে, এই আলাপগুলো তখন চলে এসেছিল। সো এক ধরনের সেন্সিটাইজেশন ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে এই এই ধরনের চিন্তা পার্টির মধ্যে তো ছিল নাই। সোভিয়েত ইউনিয়ন যখন সত্যিকার অর্থেই ভেঙে যাওয়া শুরু করলো, হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি যখন কুটা হলো, গর্বাচেভ এই যে গেন্নাদি যখন কুটা করলো আর কি, গর্বাচেভ অন্তরীণ করলো, পার্টির সবাই খুশি হয়েছিল, আমিও খুশি হয়েছিলাম যে যাক, সমাজতন্ত্র বোধহয় রক্ষা হলো আর কি। হ্যাঁ, যদিও এটা ছিল, কিন্তু যখন কুটা হলো তখন মনে হয়েছিল যে যাক, তাইলে বোধহয় পার্টি রক্ষা পাইলো, সোভিয়েত ইউনিয়ন বোধহয় রক্ষা পাইলো। মানে সামরিক অভিযানকে, সামরিক কুকে আমরা, আমিও ব্যক্তিগতভাবে আমিও তখন সমর্থন করছি। হ্যাঁ, তো তো তখন থেকেই পার্টির মধ্যে আমাদের চিন্তার মধ্যে ভ্রান্তি আছে, আমাদের চিন্তার মধ্যে সমস্যা আছে, এই বিষয়গুলো ছিল। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল আর কি, একেবারেই সত্যিকার অর্থেই যখন ভেঙে গেল, আমাদের পার্টির একটা বিরাট অংশ নিষ্ক্রিয় হয়ে গেল। বিরাট অংশ, বিরাট অংশ নিষ্ক্রিয় হয়ে গেল। মানে ধরতে পারেন যে পার্টির প্রায়, আমি তো বলবো প্রায় 80% পার্টি থেকে নিষ্ক্রিয় হয়ে গেল। এবং বাকি যে 20% ছিল, তারাও যে কাজটা করতো বা আমরাও যে কাজটা করতাম, আমাদের ফুল কনভিকশন ছিল না। কারণ আমরা সামনে কি নিয়ে কাজ করব সেটার ব্যাপারে পার্টির কোনো ডিরেকশন ছিল না, কিছুই ছিল না একদম। পার্টি যখন ইয়ের কাছে পড়লো, মানে পার্টির মধ্যে যে আলোচনাগুলো শুরু হয়েছিল গর্বাচেভের আমলে, সেই আলোচনা থেকে আমরা আরো র্যাডিক্যাল পজিশনে ফিরে গেলাম আর কি, আরো আগের অবস্থায় ফিরে গেলাম। হ্যাঁ, টু প্রোটেক্ট আওয়ারসেলফ, মানে আরো কোকুনের মধ্যে ঢুকে গেলাম আর কি। তো এইটাই। তারপরে তো আমার শিক্ষা জীবন শেষ হলো, তারপরে রাজশাহী থেকে চলে আসলাম, এবং রাজশাহী থেকে চলে আসাটাও আমার জন্য তো, মানে রাজশাহীতে তো আমি ছিলাম রাজা, কিং। কিং মানে আমি তখন রাজশাহী মহানগরের সিপিবির সম্পাদক, সাধারণ সম্পাদক। আমি রাজশাহী মেডিকেল কলেজের
ছাত্র সংসদের সাবেক জিএস, আমি এরশাদ বিরোধী আন্দোলনের একজন খুবই প্রমিনেন্ট ফিগার। হ্যাঁ, আমি খুবই নামডাক, চেনে সবাই যে এই লোকটাকে। আমাকে তো ওই মন্ত্রীর বাসায় ধরে নিয়ে যে নির্যাতন করা হয়েছিল, এটা তো যা আমরা একটা মারামারির মধ্যে পড়ে গেছিলাম, এটাও বলে রাখা দরকার আর কি। এটা হচ্ছে রাজশাহী শহরে গণ অভ্যুত্থান, যেটা গণ অভ্যুত্থান কি জিনিস, এই জিনিসটা হ্যাঁ, এটা কি 90 যখন এরশাদ পদত্যাগ করলো সেই সময় এটা এরশাদ পতনের আগে, মানে গণ অভ্যুত্থান কি জিনিস এটা আমি ফিল করছি। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। এটা সবাইকে আমি এই আলোচনাটা, আমার মনে হয় আজকে এই আলোচনাটা করে আমরা বিদায় নেই, তারপরে আমরা এর পরবর্তী পর্বে আমরা অন্য আলোচনাটা করব। সেই দিনের কথাটা আমি বলে ইয়ে করব, সেটা হচ্ছে এটা প্রথমে ছিল 19শে নভেম্বর। 19শে নভেম্বর একটা হরতাল ছিল। না, হ্যাঁ হরতাল ছিল 19শে নভেম্বর, না 19শে নভেম্বর না, 19শে নভেম্বর 20শে নভেম্বর একটা হরতাল ছিল, এবং 19শে নভেম্বর জাতীয় পার্টি একটা সমাবেশ ডেকেছিল সাহেববাজারে, এবং আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা ডিসাইড করছিলাম এই সমাবেশটা আমরা হতে দেব না। তো এটা সবার জানা থাকা দরকার যে সাহেববাজার যে জায়গাটা ছিল, এইটা ছিল ছাত্র ইউনিয়নের নিয়ন্ত্রণে, মানে ওইটা ছাত্র ইউনিয়ন প্রভাবিত এলাকা আর কি, মানে ওই অঞ্চলটাই ছিল ছাত্র ইউনিয়নের এলাকা, মানে ওই জায়গাটায় প্রচুর ছাত্র ইউনিয়ন কর্মী ছিল, এবং ছাত্র ইউনিয়ন কর্মীদের বাসাটা ছিল সাহেববাজার অঞ্চল, সাহেববাজার কুমারপাড়া। কারণ শরীফুল বাবুর বাসা ছিল কুমারপাড়া, সে ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লিডার, স্থানীয় নেতা। এবং শরীফুল বাবুর যে প্যানেল মেয়র ছিল রাজশাহী, শরীফুল বাবুর প্রভাবে আমরা ওই অঞ্চলে খুব ভালো সংগঠন তৈরি করতে পারছিলাম। তো আমাদের ইয়ে ছিল যে ওরা ওদের সমাবেশটা বিকাল বেলায়, আমরা দুপুরবেলা থেকে ওই জায়গাটায় অবস্থান নিয়ে ওদেরকে আটকাবো। তো আমি দুপুরবেলায় লাঞ্চ করার জন্য ইয়েতে চলে আসছি, মেডিকেল কলেজে চলে আসছি, আমি এবং শফিক, জাসদের শফিক, জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আমি আর শফিক এসছি, এবং আমরা লাঞ্চ টাঞ্চ আমাদের শফিকের বাসাতেই খাইছি, আমার যতটুকু মনে পড়ে। শফিক আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, এখনো আছে। তো শফিকই বোধহয় বললো যে চলো দোস্ত আমরা খেয়ে আসি বাসায়। যে শফিকের মা আমাকে খুব স্নেহ করতেন, তো আম্মা রান্না করছে, চলো খেয়ে আসি। তো আমি আর শফিকের বাসায় গেলাম, খাওয়া দাওয়া করে আমি আর শফিক ফিরতেছি, তখনই আমি শুনতেছি যে মারামারি লেগে গেছে আর কি এর সাথে। মানে মারামারি শুরুর সময় আমরা ছিলাম না, আমি বা শফিক কেউই ছিলাম না। এটা ঘটনাটা ঘটছিল যে হাদির মোড় বলে একটা জায়গা আছে, আপনি তো চেনেন হাদির লোকেরা কিছু রিক্সায় অস্ত্র নিয়ে সাহেববাজার দিয়ে রাজশাহী কলেজের দিকে যাচ্ছিল। ওই সময় শরীফুল বাবু সহ ছাত্র ইউনিয়নের কিছু ছেলে তখন ওইখানে একটা দোকান ছিল, একটা ইটালিয়ান রেস্টুরেন্টের মতো ছিল আর কি, মানে ছাপড়া একটা হোটেল ছিল, আমরা ওখানে খাইতাম, আমাদেরই এক বন্ধুর হোটেল ছিল আর কি। মানে ওইটা যার হোটেল এখন, তার ছোট ভাই, মানে সবচেয়ে ছোট যে ভাই আর কি, সে নাকি এখন আওয়ামী লীগের বিশাল নেতা আর কি ওই অঞ্চলের, আমি শুনছি আর কি। তো এনিওয়ে ওইখানে খাচ্ছিল, তো ওইখান থেকে তারা যখন বুঝতে পারছে যে তারা রিক্সা নিয়ে যাচ্ছে, তো তারা কয়েকজন অসম সাহসে যে ওই রিক্সাগুলো আটকাইছে, এবং আটকানোর পরে ওরা ধাওয়া করছে, এবং ধাওয়া করার পরে এরা পাল্টা ধাওয়া করছে, অস্ত্র ছিল ওদের ওই জাতীয় পার্টির লোকদেরকে। তো এই দুই পক্ষের মধ্যে মারামারি, এবং আশেপাশের লোকজন আমাদের এদের সাথে রিএনফোর্সড হয়েছে, জাতীয় পার্টিরও রিএনফোর্সমেন্ট আসছে। তো আমরা যখন যে ঢুকছি ওই সময় মারামারিটা শেষ পর্যায়ে আর কি, মানে তখন ধাওয়া হচ্ছে আর কি, জাতীয় পার্টিকে ধাওয়া করা হচ্ছে এখান থেকে, মানে শয়ে মানুষ আর কি। হ্যাঁ, যার হাতে যা আছে এটা নিয়ে, জাতীয় পার্টি অনেক ছিল, মানে কম না, মানে ওরা তো সমাবেশ করবে, তার শক্তি আছে, তখন সরকারি দল, হ্যাঁ, পুলিশের একটা প্রোটেকশন আছে। তো মানে শয়ে লোক জাতীয় পার্টির গুন্ডা এবং জাতীয় পার্টির সমাবেশে যারা আসছে ধাওয়া করে ওই কল্পনা সিনেমা হলের ওই দিক দিয়ে ধাওয়া করে পার করে হাদির মোড়ে একদম সব ঠেলায় দিয়ে সব চলে গেল। তো আমরা ওই জায়গা থেকে তখন রাজশাহীতে যে মন্ত্রী ছিল কে উনি? ওটা হচ্ছে নূর নবী চাঁদ, ওই প্রসঙ্গে আসতেছে পরে, নূর নবী চাঁদ প্রসঙ্গে আসতেছে। তো ধাওয়া করে আমরা করলাম, তো আমরা ওই বাঁধের ওই পাশ থেকে কল্পনা সিনেমা হলের ওইখান থেকে মিছিল নিয়ে আসতেছি, এবং
মিছিল নিয়ে শহর, তো শহর তো ফাঁকা, কারণ মারপিট হচ্ছে বেশ কিছু, সিরিয়াস মারপিট হচ্ছে, শহর ফাঁকা, একদম রাস্তাঘাট একদম ফাঁকা, কেউ নাই, সাহেব বাজারের পুরো রাস্তা ফাঁকা, শুধু ইটা পড়ে আছে অনেক, হ্যাঁ, ওইটা দিয়ে আমরা আসতেছি, একটা মিছিল নিয়ে আসতেছি, একদম উদ্দীপ্ত মিছিল। এবং হাবিবুজ্জামান চুনি, আমি চুনির কথা বারবার করে বলি এই কারণে, চুনি ওয়াজ এক্সট্রিমলি কারেজিয়াস, এক্সট্রিমলি কারেজিয়াস, আমি ওর মতো কারেজিয়াস ছেলে দেখি। এবং এই চুনির কারেজ, এইটা আপনি বললেন যে ছাত্র ইউনিয়নকে কিভাবে ওই জায়গাটায় নিয়ে যেতে পারছিল, এটা চুনির কারেজ, অসাধারণ কারেজিয়াস ছেলে, মানে ওর কোনো ভয় ডর ছিল না, কোনো ভয় ডর ছিল না, মানে কোনো কিছুতেও ভয় পেত না, এত অসাধারণ একটা সাহসী ছেলে আমি আমি আর জীবনে দ্বিতীয় ছেলেটা দেখি। তো চুনির গায়ে সেদিন গুলি লাগছিল, হাতে গুলি লাগছিল, ছড়া গুলি লাগছিল হাতের, মানে পুলিশ গুলি করছিল না, জাতীয় পার্টি গুলি করছিল আমি জানি না, চুনির হাত টাত রক্ত টক্ত ইয়ে, ওই শরীরে সে মিছিলে স্লোগান দিচ্ছে, সে, আমিও আছি মিছিলে, হ্যাঁ। তো আমাদের ইয়ে হচ্ছে, স্লোগানের ভাষা হচ্ছে যে আমরা তেড়েছি, জাতীয় পার্টি তেড়েছি, হ্যাঁ, বলে আমরা ঢুকতেছি আর কি শহরের মধ্যে, উদ্দীপ্ত মিছিল। এবং আমি দেখতেছি যে চারিদিকের সমস্ত বাসার ইয়ে থেকে সমস্ত লোকজন উৎসুক হয়ে দেখতেছে যে কি, কারা এটা, ওরা বুঝতে পারতেছে না যে এটা কি জাতীয় পার্টি, আমরা তো জাতীয় পার্টি শব্দটা উচ্চারণ করতেছি, জাতীয় পার্টি তেড়েছি এরও বলতেছি, তো ওরা তো বুঝতে পারতেছে না যে এটা কি জাতীয় পার্টি নাকি ইয়ে। তো অবাক হয়ে দেখতেছে, এ করতেছে, এরপরে একটা সময় তারা বুঝতে পারছে যে এটা জাতীয় পার্টি না, এটা সর্বদলীয় ছাত্র ঐক্য, ছাত্ররা আসতেছে। আর আপনি চিন্তা করতে পারবেন না, চারিদিক থেকে মানে মানে মৌমাছির মতো বিকট শব্দ করে, উৎসাহ ইয়ে করে, উল্লাস করে গোটা শহর আমাদের মিছিলের মধ্যে ভেঙে পড়লো আর কি। এবং আমাদেরকে ধরে একেবারে, মানে আমাদেরকে, মানে মুক্তিযোদ্ধারা যে ধরে ইয়ে করছিল না ওই 16 ডিসেম্বরে মানুষের, ওইভাবে আমাদেরকে কোলাগুলি করতেছে, মানে হাজার হাজার মানুষ ওই সাহেববাজার, মানে এটা যে কি, মানে আমি বলবো যে এটা যে একটা কি অভিজ্ঞতা, এইটা যে অভিজ্ঞতা যে ফিল করেনি, আমি বুঝছি যে তখন গণ অভ্যুত্থান যে কি জিনিস, হ্যাঁ, যে পুরো রাজশাহী শহর আমরা দখল করে ফেলছি। তখন তখন জাতীয় পার্টির কোনো ধরনের এক্সিস্টেন্স নাই আর আশেপাশে এরিয়াতে। না, আমরা তো তারাই ওদেরকে, জাতীয় পার্টি তো এক তারায় চলে যাবে না, আমরা ওদেরকে তারাই দিছি। এবং আমাদের আমাদের এই বিজয় অভিযানকে গোটা শহরের মানুষ তাদের আনন্দ উল্লাস উচ্ছ্বাস দিয়ে আমাদেরকে বরণ করে নিচ্ছে। এবং এটা একটা, এই অভিজ্ঞতার কথা বললাম। পরের দিন হচ্ছে 20 নভেম্বর। 20 নভেম্বর হচ্ছে একটা হরতাল ছিল, এবং হরতাল করলে আমি তো তখন শহরের নেতা, জেলার নেতা আর কি। তো আমার তো ডেফিনেটলি আমার তো শহরে আসতে হয়, আমি শহরে আসছি, সকালবেলা চলে আসছি। আমরা হরতালের আমার নির্দিষ্ট দায়িত্ব যেটা আছে, সর্বদলীয় ছাত্র ঐক্যের আমার যে স্পটটা আছে, আমি যেখানে আমাকে পিকেটিং করতে হবে, আমি সেই জায়গায় গেছি। আমরা পিকেটিং, আরো অনেক আছে, ছাত্রদল, ছাত্র লীগ, তারপরে জাসদ, ছাত্র মৈত্রী, সবাই আছে, সবার তো যে কয়েকজন থাকার কথা, যারা যারা থাকার কথা সেটা। তো আমি আর শফিক সবসময় একসাথে থাকতাম আর কি, জাসদ ছাত্রলীগের শফিক, আমি আর শফিক সবসময় একসাথে থাকতাম। তো আমরা ইয়ে করলাম, আমরা ইয়ে করতে পিকেটিং টিকেটিং করতেছি, এরকম সময় তখন বোধহয় 10টা বা 11টার মতো বাজে। এরকম সময় এসে আমাকে খবর দিচ্ছে, জাসদেরই একটা ছেলে এসে খবর দিচ্ছে যে পিঙ্কু ভাই, আপনার মেডিকেল কলেজের পিছনে সিরিয়াস মারপিট হচ্ছে, আপনি চলেন। তো সাথে সাথে আমি তো মারলাম দৌড়, হ্যাঁ, মেডিকেল কলেজে। এবং আমি যে দেখলাম সিরিয়াস মারপিট, ওইখানে নুরুন নবী চাঁদের লোকজনের সাথে মেডিকেল কলেজের ছাত্র এবং তার সাথে আশেপাশের সর্বদলীয় ছাত্র ঐক্যের যারা স্থানীয় নেতা আছে তাদের সাথে সিরিয়াস মারপিট হচ্ছে, মানে যেটা হয় আর কি, সিরিয়াস মারপিট হচ্ছে। এবং এত সিরিয়াস মারপিট, ওইখানে পুলিশের এসপি হাজির, হ্যাঁ, মানে এটা থামাইতে পারতেছে না। এবং মানে সর্বদলীয় ছাত্র ঐক্য আসলে যে নুরুন নবী চাঁদের বাসায় যে আসলে আমার ধারণা অ্যাটাক করতে গেছিল আর কি, ওখান থেকে মারামারি সূত্রপাতটা দিয়েছিল। এবং ন্যাচারালি পুলিশ এসে তো মন্ত্রীর বাসা তো প্রোটেক্ট করবে। তো তারপরে ওইখানে তো এর মধ্যে এসপি আমাকে দেখছে আর কি, হ্যাঁ। তো এসপি ওইখানে মাইক্রোফোনে আমাকে বলতেছে যে
পিঙ্কু ভাই আপনার ছেলে পেলেদেরকে সরাই নিয়ে যান, আমরা কিন্তু গুলি করব, আপনার ছেলে পেলেদেরকে সরাই নিয়ে যান, আমরা কিন্তু গুলি করব। তো আমি তো দেখলাম এটা সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, এবং সত্যিকার অর্থেই গুলি করার মতো অবস্থায় চলে গেছে আর কি, যে মারপিটটা যে জায়গায় গেছে। এবং জাতীয় পার্টির লোকজনও আছে, এবং এসপি করতেছে তার পিছনে হাসুয়া টাসুয়া নিয়ে জাতীয় পার্টির লোকজন আর কি, তাদের কিছুই করতেছে না, আমাদেরকে সরাই দাও। তো এনিওয়ে আমি চেষ্টা করলাম যে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কারণ এই 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 মব এটা 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 একটা যে কোনো একটা সিরিয়াস জায়গায় চলে যেতে পারে। তো ডিএসকেলেট করা আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো আমি আমি যখন ওদেরকে সরায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, এবং সরতেছেও, কিন্তু আমাদের ছেলেপেলে সরতেছেও, মেডিকেল কলেজের ছেলেপেলে সরতেছে যে প্লিজ চলো 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 আমরা যাই, পিছনে যাই। আমি তো সরাই নিয়ে যাবো না, বলছি আমরা পিছনে যাই, আমরা পিছনে যাই, আমরা পিছনে যাই। হ্যাঁ, আর পিছনে যাই। এরকম করতে করতেই একটা পর্যায়ে একটা বিকট একটা বিস্ফোরণ হইলো। বিস্ফোরণ না গুলি আমার ঠিক মনে নাই, বিস্ফোরণ বা গুলি এরকম একটা কিছু হবে। হ্যাঁ, এবং ছত্রভঙ্গ হয়ে গেল। এবং আমি দেখলাম যে আমি আমি যেহেতু সবাইকে সরাচ্ছি, আমি সবার পিছনে, মানে পুলিশ আমার ঠিক পিছনে। হ্যাঁ, আমি সরাচ্ছি, এবং আমি দেখলাম যে সব দৌড়ে সরে গেল, এবং মনে হয় বিস্ফোরণ ওইটা প্রবাবলি ওইটা গুলিই ছিল, গুলিই ছিল। তো সরে গেল, এবং এরপরে দেখলাম একটা ছেলে মাথাটা একটা উদ্ভট ভাবে এরকম করে দাম করে পড়ে গেল। হ্যাঁ, পড়ে রক্ত এত একটা অদ্ভুত একটা অবস্থার মধ্যে, এবং সবাই সরে গেছে, ছেলেটা পড়ে আছে রক্তে ভেসে যাচ্ছে। কে আমি বুঝতে পারতেছি না ছেলেটাকে। তো আমার সামনেই, মানে এই কয়েক ফিট সামনে আর কি। তো যা হয় আমিও দৌড় দিছি, দৌড় দিয়ে আমি ছেলেটার কাছে গেছি, এবং যে আমি ছেলেটাকে নিয়ে যাব, ওকে ওর শার্ট ধরে টেনে নেওয়ার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, তো মানে পাগলের মতো হয়ে গেছে। আমি আমার সেন্সের মধ্যে নাই, পাগলের মতো আমি শার্ট ধরে টেনে নেওয়ার চেষ্টা, হাত ধরে টানার চেষ্টা করতেছি, রক্ত ভেসে গেছে, রক্ত পিছলা, এবং পারতেছি না, পরে পিছলা যাচ্ছে, আমি হাত ধরে টানতেছি, করতেছি, পিছলায় যাচ্ছে আর কি, আমার হাতটা রক্তে ভরে পিছলায় যাচ্ছে এরকম। এর মধ্যে আমাকে জাতীয় পার্টি ধরে ফেললো ওখানে, এবং ধরে আমাকে শুরু করলো আর কি, লাঠি দিয়ে মারা শুরু করছে। ওদের হাতে হাসুয়া ছিল, ভাগ্য ভালো হাসুয়া টাসুয়া ব্যবহার করেনি, লাঠি দিয়ে মারা শুরু করছে। এবং কিছুক্ষণের মধ্যেই আমি আসলে জ্ঞান হারায় ফেলছি। হ্যাঁ, মানে এত সিরিয়াস যে ওই প্রথম কিছু ব্যথা লাগছে, প্রথম আমার পাটা ভেঙে গেছিল, হাত ভাঙছিল। তো ওই ভাঙার সময় ব্যথাটা লাগছে, আর তারপরে আর মনে নাই। তারপর এবং এই যে মার খাওয়ার অভিজ্ঞতা, যারা মার খাইছে আর কি, এই অভিজ্ঞতা যাদের আছে তারা বুঝতে পারবে যে মার খাওয়ার একটা পর্যায়ে যে আর ব্যথা লাগে না। হ্যাঁ, তখন আর মানে মনে হয় না যে এত মার কিভাবে সহ্য করে, আসলে আর ব্যথা লাগে না। তো আমি জ্ঞান হারায় ফেলছি, এবং সবাই দেখতেছে যে আসলে, এবং আমি আর ওই ছেলেটা মারা গেছে ওইখানে স্পট ডেড। ওই ছেলের নাম ছিল জিয়াবুল, রাজশাহীর প্রথম শহীদ, এবং আমার হাতের মধ্যেই মারা গেছে জিয়াবুল। এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। তো জিয়াবুল এবং আমি দুইজনে পড়ে রক্তে ভেসে যাচ্ছে দুইজনের শরীর। হ্যাঁ, তারপরে তো আমি অজ্ঞান হয়ে গেছি, তখন মনে হচ্ছে যে আমিও মারা গেছি, ওর দূর থেকে দেখতেছে যে আমি কোথায় মারা গেছি। তারপরে আমাকে তুলছে, আমি পরে শুনছি এই সমস্ত, আমাকে তুলছে, আমাকে তুলে নিয়ে গেছে, জিয়াবুলকেও তুলছে, জিয়াবুলের তুলে গাড়িতে নিচ্ছে। তো নিয়ে গেছে নাকি? না, বলি আমি শেষ হয়নি। তারপরে রাস্তা দমকলের এসে রাস্তার রক্ত ধুয়ে দিছে। হ্যাঁ, ধুয়ে দিছে। তারপরে আমার যখন জ্ঞান ফিরছে, তখন আমি দেখি যে আমি একটা গাড়ির মধ্যে, সামনের সিটে, একটা জিপের মধ্যে, সামনের সিটে আমার শরীর রক্তে ভেসে যাচ্ছে। এবং জিপটা একটা বাসার মধ্যে, ওইটা হচ্ছে নুরুন নবী চাঁদের বাসা। হ্যাঁ, এটা গ্রেটার রোডের পাশে বাসাটা। হ্যাঁ, 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 নুরুন নবী চাঁদের ওয়াইফ ছাত্র ইউনিয়ন করত। উনার ওয়াইফ ছিল রাজশাহী কলেজের বাংলার টিচার। হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি, ছাত্র ইউনিয়ন করতো।
এবং আমি কিন্তু উনার ওয়াইফের কাছে চাঁদা নিতেও যাইতাম। সো বাসাটা চেনা। সো আমি শিখা জানি ম্যাডাম কোন বাসার মধ্যে আমি ঢুকছি আরকি। হ্যাঁ? তো নুরুন্নবী চাঁদ আইসে ওখানে দেখি নুরুন্নবী চাঁদ চিৎকার করতেছে। হ্যাঁ? যে এরে কেন আমার বাসার মধ্যে ঢুকাইছিস? রাস্তার ছেলে ওরে মাইরে রাস্তার মধ্যে ফেলে দিয়া। হ্যাঁ? তো এর মধ্যে দেখি একটা পুলিশ আইসে আমারে গালি দিচ্ছে। জানলা দিয়ে এসে গালি দিচ্ছে আরকি। আরামজাদা হচ্ছে দেখাচ্ছে যে তার হাতেও ইয়ে হইছে যে ইট খাইছে, তার হাতেও রক্ত-টক্ত। আরামজাদা এক কি করছিস আমার করে আমার দরজা খুলতে চাচ্ছে আরকি। মানে আমার ইয়ের দরজাটা খুলতে চাচ্ছে। হ্যাঁ? দরজাটা খুলে আমাকে বের করবে আরকি। তো আমি দরজাটা লক করে দিলাম আরকি। ইয়ে করে। তো তারপরে সে এসে তখন করলো কি? সে এসে একটা লাঠি ওই যে পুলিশের গাড়ির তো ইয়ে থাকে যে গ্রিল দেওয়া থাকে। সে একটা লাঠি দিয়ে দেখতেছে গ্রিলের মধ্যে ঢোকে কিনা। দেখতেছে ঢুকতেছে না। তারপরে কোত্থেকে একটা চিকন একটা লাঠি নিয়ে আসছে আরকি। দিয়ে ওইটা গ্রিলের মধ্যে ঢুকায় আমারে খুঁচানো শুরু করছে এখান থেকে এমন করে। মানে এইরকম অবস্থা। তারপরে একটু পরে দেখি এসপি আসছে। এসপি এসে আমারে ওর হাত থেকে ইয়ে করলো। তো তারপরে এসপির ড্রাইভার আসছে। তো আমাকে আসলে এসপির গাড়ির মধ্যে তুলছে। এসপির ড্রাইভার আসছে। এসপির ড্রাইভার এসে আমাকে বলতেছে যে খুব ইয়ে করে বলতেছে, "পিঙ্কু ভাই, ইয়ে আপনি ঠিক আছেন?" তা আমি বললাম যে, "ঠিক থাকবো কিভাবে? আমার তো হাত ভাঙছে, পা ভাঙছে, হ্যাঁ? ব্যথা শরীরে, হ্যাঁ? ইয়ে আপনার কাছে অস্ত্র-টস্ত্র আছে কিছু?" আমি বললাম, "না, অস্ত্র-টস্ত্র কিছু নেই।" "বলতে পারেন, আমাকে বলতে পারেন। কোন অসুবিধা নেই। কোন অসুবিধা নেই।" বললাম, "আরে না ভাই, আমার কাছে কোন অস্ত্র-টস্ত্র নাই।" তারপরে একটু পরে ইয়ে আসে, এসপি আসলো। এসপি আমাকে নিয়ে এসপির অফিসে চলে গেল। এসপির অফিসে যেয়ে ওখানে আমাকে ফার্স্ট এইড দিল। তো এর মধ্যে তো আ ফার্স্ট এইড দিল, তারপরে আমাকে আ পুলিশ হসপিটালে নিয়ে গেল। পুলিশ হসপিটালে নিয়ে গেল, পুলিশ হসপিটাল নিয়ে গেল, আমাকে জেলে নিয়ে গেল আরকি। তো, তো এইটা হচ্ছে আমার ইয়ে আরকি। আ ওই এরশাদ বিরোধী আন্দোলনের সেই আমার হিরোইক ইয়ে আরকি যেটা সবাই জানত। এবং রাজশাহী মেডিকেল কলেজের টিচাররা সব ইয়ে করল। আম মিছিল করল আমাকে ইয়ে করার জন্য, আমাকে মুক্তি ইনজুরি দেওয়ার জন্য। পরিমাণ কেমন ছিল আসলে? হ্যাঁ? ইনজুরি কেমন ছিল? আমার ইনজুরি ভালোই ছিল। বেশ আমাকে ভোগাইছিল। আমি তো তারপরে আর তারপরে হসপিটালে ভর্তি করতে হইছে আমাকে। আমাকে হসপিটাল ভর্তি করতে হইছে এবং আমার তো ট্রিটমেন্ট আমি কমপ্লিট করতে পারিনি। কারণ আমাকে পালাইতে হইছে। আমার নামে আবার মামলা দিয়ে দিছিল। মামলা দিয়ে দিছিল যে জিয়াবুল যে মারা গেছে এদের মামলাটা আমার নামেই দিছিল। তো তারপরে আমাকে তো আ হসপিটালে যে ট্রিটমেন্ট দিচ্ছে, এই ট্রিটমেন্ট দেওয়ার সময় ২৭ তারিখে তখন আমি হসপিটালে ভর্তি। পুলিশ পাহারায় আছি। তো ২৭ তারিখে কারণ আমি তখন কয়েদি আসলে। হ্যাঁ, ২৭ তারিখে আমি ইয়ে করলাম। হ হসপিটাল থেকে পালাইলাম। জামিল ভাই মারা গেল। সরি মিলন ভাই মারা গেল। তখন হসপিটাল থেকে পালাইলাম। জরুরি অবস্থা দিল। হসপিটাল থেকে পালাইলাম এবং তারপরে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। আমার এরশাদ পতনের পরে তখনও আমি হাঁটতে পারি না ভালো। আমি মেডিকেল কলেজে ফিরছি আমি আ ধরেন তখন বোধহয় জানুয়ারিতে ১০-১২ তারিখের দিকে। আমার ইনজুরিটা হলো ২০শে নভেম্বর। জানুয়ারির ১০-১২ তারিখে তখনও আমাকে ক্র্যাচ নিয়ে হাঁটতে হয়। আমি ক্র্যাচ নিয়ে হাঁটতাম। হাতের ব্যথাটা তো মানে পায়ের ব্যথা আমার কিন্তু এখনো আছে। পাটা ভালো চিকিৎসাটা যেহেতু ভালোভাবে ইয়ে হয়নি। জি, তখনও তো আপনার নামে মামলা আছে। ও তারপরে তো তখন আমরা তো মুক্তিযোদ্ধা আরকি বোঝেন না? তো সব মামলা তো বাতিল হয়ে গেল। সব মামলা তখন বাতিল হয়ে গেল, ইয়ে হয়ে গেল। আ তখন আমি মামলা করলাম একটা পাল্টা মামলা নুরনবী চাঁদের বিরুদ্ধে। আমাকে নির্যাতন এবং ইয়ে করার। কারণ তার লোকেরাই তো আমাকে নির্যাতন করছিল আরকি। তো তারপরে মামলা কি হয়েছিল আমি আর পরে আর ফলো আপ করি। ও আচ্ছা এটা ইন্টারেস্টিং ব্যাপার। এইটা আমার বলতেই হবে।
নূর নবী চাঁদের নামে আমি যে মামলাটা করছিলাম এটা কেন ফলো আপ করিনি সেটার ইয়েটা হচ্ছে যে চাঁদের নামে মামলা করার পরে ফজলে হোসেন বাদশাহ আমাকে চাঁদের নামে মামলা তুলে ফেলার জন্য আমাকে বলছে। রিয়েলি? আমাকে বলছে যে এটা মানে এটা হচ্ছে যে ফজলে হোসেন বাদশার ইয়ে হচ্ছে যে আমাদেরকে তো এখানেই ওনাদের সাথে পলিটিক্স করতে হবে আর তুমি বাইরের মানুষ, তুমি বগুড়ার লোক, তুমি এসে এখানে একটা ঝামেলা বাঁধাই দিলা। বাদশা ভাই আমাকে বলছে মামলা তুলে ফেলার জন্য। মানে বাদশা ভাইয়ের কাছে শ্রেণীটা হলো গিয়ে যে আমরা রাজশাহী লোকরা হলাম এক শ্রেণী, আর তুমি বগুড়া হলে আর এক শ্রেণী, মানে জিনিসটা অপ্রেসার আর এরকমই একটা ইয়ে ছিল আর কি। তো তারপরে যেই প্রসঙ্গে আসতেছিলাম, সো আমি রাজশাহীতে একটা খুবই পরিচিত ফিগার ছিলাম আর কি। পরিচিত ফিগার ছিলাম এবং এক ধরনের ইয়েতে ছিল, এক ধরনের গ্ল্যামার ছিল। তো সেই গ্ল্যামারটাও চলে গেল আমি যখন রাজশাহী ছেড়ে চলে আসলাম আর কি। হ্যাঁ? তখন তো আমার সেই গ্ল্যামারটা নাই। আমাকে কেউ চেনে না। আমাকে ইভেন বগুড়াতে তেমন কেউ চেনে না আর কি। বগুড়ায় আমি আমার বাবার পরিচয়ে পরিচিত। আমি তো ঢাকায় আসছি। ঢাকায় তো আমাকে কেউ চেনে না। হ্যাঁ? তো শুধু চেনে না তা না। ঢাকায় এসে আমি যখন পার্টিতে ট্রান্সফারড হলাম, ঢাকায় এসে দেখলাম পার্টির একদম কমপ্লিটলি ডিফারেন্ট কালচার। হ্যাঁ? মানে তখন অলরেডি তত্ত্বাবধায়ক সরকারের আমল চলতেছে এবং এরশাদ এরশাদ চলে গেছে, তত্ত্বাবধায়ক সরকারের আমল চলতেছে। আমিও আমার প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকছি আর কি এরকম একটা সময়। তো তো মনে হয় আজকে আমরা করি, অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আর একদিন বসে আমরা মেনলি আমি আসলে শুনতে চাই যেটা যে আপনার পার্টির সঙ্গে আপনার কনফ্লিক্টের জায়গাগুলো কি কি ছিল, সেগুলো রিজলভ করার জন্য আপনি কি কি করতেছিলেন, প্লাস আপনার এক্সপিরিয়েন্সটা যে পার্টির সঙ্গে ফেস করা, এবং কবে আপনি মনে করলেন যে না আসলে এই পার্টিতে আমি থাকবোই না, বা আপনি এই ইয়েগুলো আরো প্রিসাইজলি মনে করেন যে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আমরা এরপরে আরেকটা পর্বে আমরা এই আলাপটা করব। আজকে তাহলে আমার এর পরের ইয়েটা হবে যে অবশ্য রাজশাহী আরো অনেক ইয়ে আছে, রাজশাহীর অনেক আলাপ আছে, সে আলাপটাও করা যাবে। হ্যাঁ, এটা ভালো হয়েছে যে এই হিস্ট্রি গুলো থেকে গেল আর কি। আমি এক্স্যাক্টলি। যেই কথাগুলো বলে না সবাই, হ্যাঁ, আমি সেই কথাগুলো বলেছি। হ্যাঁ, মানে ইভেন আমার ছাত্র রাজনীতি করাকালীন সময়ে সেই মারপিটের সেই ডার্ক ঘটনা সেগুলো আমি কোনো খোলামেলা ভাবে বলেছি এবং এগুলোর একটা রেকর্ড থাকা দরকার। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার মনে তো হয়েছে যে এগুলো থাকে, আপনি যদি করেন, পয়েন্ট আকারে নোটও রাখেন, দেন মেবি নেক্সট ইয়েতে আমি আসলে আপনার পার্টির সাথে আপনার বিজনেস স্ট্রাগলটা ওইটা আসলে বেশি সামনে আনতে চাই। হ্যাঁ, যেটা এটা কিনা ঢাকা থেকেই আসলে মূল শুরু হয়েছে এবং তখন থেকে আমরা এটাকে ইয়ে যেটা করতে মনে পারি। করেন যে আমাদের আমার আমার সবচেয়ে কনসার্ন যেটা যে এখনো ইয়াংদের মধ্যে যারা এখনো কমিউনিস্ট মুভমেন্ট নিয়ে, সো কল কমিউনিস্ট মুভমেন্ট বলবো আমি, এটা নিয়ে যে এখনো যে ফ্যাসিনেশনে ভুগে, এটা আসলে বন্ধ হওয়া দরকার আমি মনে করি, যেখানে আপনার এই অভিজ্ঞতাগুলো তাদেরকে আই ওপেনার হিসেবে কাজ করবে। আপনার ছবিটা বেঁকে গেল। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে দাদা, থ্যাংক ইউ আজকের হ্যাঁ, আমি ইয়ের জন্য, করি। হোস্টিং এর জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। পাঠকদেরকেও ধন্যবাদ যারা শুনেছেন। এই আলোচনাটা আমরা কয়েক পর্বে করব এবং এই আলোচনাটার শেষে এই রেকর্ডটা থেকেও আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আপনারা করবেন। আমরা এই প্রশ্নগুলো ধরেও আমরা আলাপ করার চেষ্টা করব।